সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজে নিজে লাইফে এনজয় করতে ব্যস্ত। আর আশা করি এনজয় করার সাথে সাথে তোমরা তোমাদের নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক মেনটেন করছো। ওয়ার্ক আর লাইফ এই দুটোর যে ব্যালেন্স আছে সেটাকে তোমরা মেনটেন করছো, ঠিক আছে? তোমরা সবে সবে ক্লাস 11-এ এখন হয়তো উঠেছো, তোমরা এখন ক্লাস 11-এ এখন পড়াশোনাটা চালু করেছো বা চালু করবে। সো সেই রিগার্ডিং আমি এই তোমাদের বাথরুম ক্লাস নিয়ে আসি। আর তোমরা জানো এই বাথরুম ক্লাস যেটা আছে সেটা হলো আমাদের কি, ও ডবলও হবে না, বাথরুম ক্লাস যেটা আছে সেটা হলো আমাদের কোড। এই ক্লাসের কোড হলো কি বাথরুম ক্লাস। তো তোমরা কি করবে, বাথরুম ক্লাসের যেটা টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই গিয়ে তোমরা অ্যাড হয়ে যাও। আর এই বিষয়ে আমি শেষে আবার বলবো, ঠিক আছে, টেলিগ্রাম জিনিসটা কি আর ওখানে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে। ফুললি ফ্রি অফ কস্ট তোমাদের বাথরুম ক্লাস আমি নিয়ে আসি তোমাদের সামনে, ঠিক আছে? তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে? সো দেখো, বিষয়টা হলো যে আগের দিন আমি বীজগণিত পড়িয়েছিলাম, তোমাদের ক্লাস 11-এর বীজগণিত পড়িয়েছিলাম। আর বীজগণিতের যে চ্যাপ্টারের নাম ছিল, চ্যাপ্টারের নাম হলো সূচকের নিয়মাবলী। টোটাল 2টো ক্লাস নিয়েছি, কেউ যদি না দেখে থাকো তাহলে ক্লাসগুলোকে গিয়ে কন্টিনিউ দেখে নিও প্রথমে, ঠিক আছে? কারণ আমি সূচকের নিয়মাবলী থেকে আমি শুরু করেছি। এবার বিষয়টা হলো যে সূচকের নিয়মাবলীর পরে আমি কি করলাম, আমি ত্রিকোণমিতিতে চলে গেলাম। ত্রিকোণমিতিতে তো ক্লাস 11-এ অনেকগুলোই চ্যাপ্টার আছে, মোটামুটি আমার কাছে একটা পুরনো বই আছে, যাই হোক, তো সেখানেই অলরেডি 9খানে চ্যাপ্টার আছে, 9, ইউনো, 9, 9। তো এই 9খানের চ্যাপ্টারের মধ্যে আমাকে কিভাবে কিভাবে পড়তে হবে প্রথমে আমি তোমাকে বলে দিই। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিটাই শুরু করছি, ঠিক আছে? এবার ত্রিকোণমিতি কেউ আবার বুঝতে পারছে না যে ত্রিকোণমিতি কী রে ভাই রে। এই যে দেখ কি ত্রি, আমি তো ভুলে গেছি বানানটা, যাই হোক, ত্রিকোণ, ত্রিকোণমিতি এইভাবে বলা হচ্ছে, ত্রিকোণমিতি বাংলা। আর ইংলিশে হলো ত্রিগোণোমেট্রি, বুঝলে? ত্রিগোণোমেট্রি এভাবে বলা হচ্ছে, একটু আলাদাভাবে, বুঝতে পারছো তো? তো এটা হলো ত্রিগোণমিতি আর এটা হলো ত্রিগোণোমেট্রি। সো এখানে টোটাল কতগুলো চ্যাপ্টার আছে বললাম? 9খানে চ্যাপ্টার আছে। আর আমি তোমাদের প্রথম থেকে চ্যাপ্টারগুলোকে করাবো, খুব ডিটেলসে করাবো আর এত সুন্দরভাবে করাবো তুমি ভাবতে পারবে না। আমি তোমাকে বলবো যে কয়েকটা ক্লাস তুমি অবশ্যই দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে যে কত কোয়ালিটি কন্টেন্ট আমি তোমাদেরকে দিচ্ছি, ফুললি ফ্রি অফ কস্ট, কিন্তু একদম ফ্রি পুরো, ওকে? সো বাথরুম ক্লাস অবশ্যই তোমরা ফলো করো, বাথরুম ক্লাসে তোমাদের অনেক বেনিফিট হবে। सो विदाउट वेस्टिंग टाइम, बिना किसी बकचोदी के चलिए शुरू करते हैं। তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিটা প্রথম থেকে করাবো, প্রথম চ্যাপ্টার যেটা আছে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারের নামটা আমি তোমাদেরকে লিখে দেখাই, ঠিক আছে? নইলে আবার বিশ্বাস করবে না অনেকে, কি বলবো আর। তো দেখো, আমি আর প্রথমে বলে দিই যে আমি এসএনদের বইটা পড়াচ্ছি, ঠিক আছে? এসএন দে, তার মানে কি সৌরেন্দ্রনাথ দে, কিচ্ছু জানে না এরা। দেখো, সৌরেন্দ্রনাথ দে যে বইটা আছে সেখান থেকেই আমি তোমাদেরকে ফলো করাচ্ছি আসলে, কারণ যে সৌরেন্দ্রনাথ বইটা আসলে অনেক ফেমাস বই। হ্যাঁ, বাজারে হয়তো আরও ভালো ভালো বই আছে, কিন্তু এই বইটা খুব কোয়ালিটি কন্টেন্ট আছে, মানে এই বইটা রিলাই করা যেতে পারে, ঠিক আছে? অনেক বই আছে, অনেক বইও কিনতে পারো তুমি রেফারেন্স হিসেবে, আলাদা বই হিসেবে, কিন্তু এই বইটাই যথেষ্ট তোমার ক্লাস 11-এর জন্য, ঠিক আছে? তো যারা যারা ডিপ কনসেপ্ট শিখতে চাও, ঠিক আছে, ম্যাথামেটিক্সের, তারা এই বইটাকে অবশ্যই ফলো করো। আমি বলবো আমার প্রেফারেন্স হিসেবে, আমরা নিজেরাও পড়েছি, ঠিক আছে? সো এই বইটা ভালো বই। সো দেখো, প্রথম চ্যাপ্টারের নামটা আমি তোমাদেরকে লিখে দেখাই যে কোন চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াচ্ছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমি পড়াবো তোমাদেরকে প্রথমে, সেটা হলো 2টো চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটা বলি, প্রথম চ্যাপ্টারটা থেকে কিছুটা পড়াবো, তারপরে দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়াবো। কারণ প্রথম চ্যাপ্টারটা খুব একটা বেশি পড়াবো না, কারণ প্রথম চ্যাপ্টারে তেমন বেশি কিছু মানে পরীক্ষাতেও আসে না, আর আসলে ইম্পর্টেন্ট না আসলে, এটাই হলো বিষয় আর কি। অত বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই এই প্রথম চ্যাপ্টারে। ত্রিগোণমিতিক কোণ পরিমাপন, ঠিক আছে? এটা হলো কি বাংলা নাম, আর ইংলিশ নামটা কি বলবো? থাক, ইংলিশ নাম আর বললাম না।
মানুষ তো মাথা খারাপ করে বসে থাকবে তখন আর, বললাম না দরকার নেই। তো চ্যাপ্টার হলো এরকম, আর চ্যাপ্টার থেকে খুব কম জিনিস আমি তোমাদেরকে বলবো, খুবই কম জিনিস, কারণ এখান থেকে অঙ্কও খুব একটা বেশি আসে না, অত বেশি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। আমি যে যে জিনিসটা বলবো তোমরা কি করবে, তোমরা খাতায় লিখে রাখবে। প্রথম চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো না আমি এই চ্যাপ্টারে, ঠিক আছে। কিছু থিওরি আছে, দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস জানলেই এই চ্যাপ্টার পুরো শেষ, বোঝা গেল। সো এটা হলো চ্যাপ্টার 1 ত্রিকোণমিতির, ঠিক আছে। তো দেখো, ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারে তোমাকে যেটা প্রথমে জানতে হবে সেটা হলো কোণ পরিমাপনের পদ্ধতি সমূহ। দাঁত ভেঙে যাচ্ছে এমন সব লিখা, সব এগুলো ভালো লাগে না আমার এইরকম। দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নিই। কোণ পরিমাপনের পদ্ধতি সমূহ, বুঝলে। তো প্রথম যেটা তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টারে সেটা হলো এইটা। তো কি বলছে কোণ পরিমাপনের পদ্ধতি সমূহ? বন্ধুরা, একটা কনসেপ্ট বলবো আর সেটা দিয়ে তোমার সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তুমি এটা দেখেছো, দুটো লাইন যখন দুই দিক থেকে আসে আর এইভাবে পরস্পরের সাথে কি হয়, মিলিত হয়ে যায়, তখন দেখো এখানে অনেক রকমের কোণ তৈরি হয়। যেমন এটা একটা কোণ 1 নম্বর, তারপরে এটা একটা কোণ 2 নম্বর, তারপরে এটা একটা কোণ 3 নম্বর, আর এটা একটা কোণ 4 নম্বর। দেখো দুটো লাইন কি হলো, ড্র করলাম আমি, আঁকলাম, আঁকার পরে 4খানা কোণ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো কোণ তো আমরা শিখে এসেছি এতদিন অবধি, ক্লাস 10 অবধি। তো কোণ যখন আমরা শিখে নিয়েছি, এখন বিষয়টা হলো যে আমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে এই কোণটাকে আমরা কিভাবে মাপবো, এই কোণটাকে আমরা কিভাবে মাপবো, এই কোণটা কত, ঠিক আছে, কত ডিগ্রি। হ্যাঁ, তোমরা আগেও শিখেছো হয়তো, কিন্তু এখানে আরও একটু ডিটেইলে তোমরা শিখবে, জিনিসটা ডিটেলসে শিখবে একটু, ঠিক আছে। তো এই যে কোণগুলো আমি তোমাকে দেখালাম, এই কোণগুলোকে আমরা কিভাবে মাপবো, তো সেটাকে আমরা কয়েকটা পদ্ধতির মাধ্যমে আমরা সেটা মাপি। তো সেটারই হেডিং দিয়েছে তো কঠিন করে, সেটা হলো কোণ পরিমাপনের পদ্ধতি সমূহ, ঠিক আছে, ওটারই হেডিং দিয়েছে এটা, বুঝলে। দেখো এবার কোণ পরিমাপনের পদ্ধতি সমূহ এখানে কি আছে আসলে। হ্যাঁ, তো প্রথম পদ্ধতি, ওকে ঠিক আছে, ও ভুল হয়ে গেল, আরো এক সেকেন্ড। হ্যাঁ, তো প্রথম যেটা 1 নম্বরে তোমাকে শিখতে হবে, ঠিক আছে, সেটা হলো যে কোণ কত প্রকার, কোণ কত প্রকার, এটা হলো 1 নম্বর কোয়েশ্চেন তোমার, ঠিক আছে। কোণ কত প্রকারের, তো কোণ কত প্রকারের হয় তোমাকে সেটা জানতে হবে। তো দেখো, কোণ কিন্তু অনেক রকমের হয়ে থাকে। সূক্ষ্ম কোণ হয়, ঠিক আছে, তারপরে হয় সমকোণ হয়, স্থূলকোণ হয়, তো বিভিন্ন রকম হয়ে থাকে, তাই তো। তো কোণ নিয়ে আশা করি তোমাদের কোনো রকমের কনফিউশন নেই, তোমরা জানো এই এত 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 সব যে পড়ে এসছো ক্লাস 10 অবধি, তো আশা করি যে তোমরা জানো যে কোণ কত প্রকারের হয়। এবার বিষয়টা হলো যে কোণ পরিমাপনের পদ্ধতি কতগুলো, ঠিক আছে। এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো যে কোণ পরিমাপনের কত রকমের পদ্ধতি আছে, ঠিক আছে, একদম বাংলা পাতি ভাষায় বলছি আমি।
কোন পরিমাপনের কত রকমের পদ্ধতি আছে, এইটা হলো 2 নাম্বার কোয়েশ্চেন, আর যেটাকে আমরা এই চ্যাপ্টারে পড়ব। ঠিক আছে, এই 2 নাম্বার যে কোয়েশ্চেনটা কোন সম্পর্কে তোমরা জানো, কোন আমি একেও দেখালাম যে দুটো লাইন যখন এভাবে যখন ড্র করা হয়, আঁকা হয়, তখন এভাবে এভাবে কোন তৈরি হয়। ঠিক আছে, কোন কত প্রকারের সেটা হয়তো তুমি পড়েছো আশা করি, আর আমি মোটামুটি বললাম 3 প্রকারের। তাও তো এই আরও অনেক রকমের কোন আছে, তবে সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে কত 2 নাম্বার কোয়েশ্চেনটা, যে কোন পরিমাপনের কত রকমের পদ্ধতি আছে। ঠিক আছে, দেখো তাহলে বলি, তাহলে 2 নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা। তো কোন পরিমাপনের এখানে 3 রকম পদ্ধতি আছে বলছে। ঠিক আছে, 1 নম্বর পদ্ধতি সেটা কে বলছে, লিখছি, তুমি নিজে নিজে উচ্চারণ করো তুমি এটাকে। ঠিক আছে, বুঝতে পারছো কি লেখা আছে? ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠী, তোমার ষষ্ঠী, তোর সাতগোষ্ঠীর ষষ্ঠী। ষষ্ঠিক পদ্ধতি মানে কি উদ্ভট নাম, বুঝতে পারছো তো? কেমন সব পাগল সব এরা, যারা এসব বানিয়েছে। ষষ্ঠিক পদ্ধতি মানে হয় কোনো মানে হয় না, কি না? তাও পড়তে হবে আমাদের, কিছু করার নেই। দ্বিতীয় দেখো শতক পদ্ধতি। শতক পদ্ধতি, ঠিক আছে, এটা একটু ভালো লাগছে একটু শুনতে, বলো ভালো লাগছে না? এটা কিন্তু শুনতে একটু ভালো লাগছে আমাদের। তো এটাকে বলা হচ্ছে শতক পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো কি বলো, বৃত্তীয় পদ্ধতি। বুঝতে পারছো? তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ষষ্ঠিক পদ্ধতি, যেটাকে আমরা পড়বো এই চ্যাপ্টারে। শতক পদ্ধতি, যেটাকে আমরা পড়বো না। আর বৃত্তীয় পদ্ধতি, যেটাকে আমরা পড়বো। এই দুটো পদ্ধতি আমরা শুধু পড়বো, এটাকে পড়ার দরকার নেই এখন। ঠিক আছে, কারণ অতটা ইম্পর্টেন্ট না, তো তোমার এখন পড়ার দরকার নেই। শতক পদ্ধতি যেটা পড়তে হবে সেটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। সো চালু করা যাক তাহলে বন্ধুরা। দেখো, তো 1 নম্বর আমি তোমাকে বলবো যেটা, সেটা হলো ষষ্ঠিক পদ্ধতির ব্যাপার। 1 নম্বর পেটকাট্টা ওয়েনাস, এই যে বানান ভুল হয়ে যায়, দেখো দেখেছো তো কেমন সব নাম লিখেছে, সব রেখেছে, সব পাগল সব। ষষ্ঠিক পদ্ধতি, ওকে। সো খুব মনোযোগ দিয়ে শোনো, একবারে বুঝতে পেরে যাবে কেন, কারণ তুমি এটা পড়ে এসছো আগে। কিভাবে সেটা আমি বলি। তো ষষ্ঠিক পদ্ধতি জানতে হলে আমি তোমাদেরকে একটা আগের একটা কনসেপ্ট আমি তোমাদেরকে রিকল করাই। ঠিক আছে, তোমরা বলো তো এটা কি, এটাকে কি বলা হয়? এটা দুটো লম্বা লাইন যখন পরস্পরের সাথে মিলিত হয়, তখন মাঝখানের যে কোণটা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হতো সমকোণ, মনে আছে? সমকোণ, সমকোণ। আর আবার সেটাকে আবার 90 ডিগ্রিও বলতো, মনে আছে? সমকোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো তোমরা কিন্তু আগে থেকে এই ষষ্ঠিক পদ্ধতিটা তোমরা কিন্তু জানতে। এবার আমি তোমাকে খুলে বলি ব্যাপারটা। বলছে যে একটা সমকোণ যখন থাকে, ঠিক আছে, মাঝখানে যখন এটা সমকোণ তৈরি করলো, তখন বলছে যে প্রত্যেকটা এই যে কোণগুলো আছে এইগুলোকে আমি কি করলাম, যে সমকোণটা আছে সেটাকে 90টা ভাগে আমি কি করলাম, ভাগ করে দিলাম। ঠিক আছে, এইভাবে এইভাবে করে 90 বার ভাগ করা হবে। তো 90 বার তুমি যখন ভাগ করবে তখন দেখবে যে পরস্পরের মধ্যে ওরা কি করে, যখন এটা 90 বার ভাগ করবে তুমি, ঠিক আছে, ভালো করে বলি আমি, 90 বার যখন তুমি ভাগ করবে তার মানে কি 90টা কোণ তৈরি হবে এখানে, হয় কি না? ছোট 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 90টা কোণ এভাবে এভাবে তৈরি হবে। তো সেই 90টার মধ্যে যে কোনো একটা কোণকে ধরো, উপরের এই কোণটা, এটা এই লাইনটা আর এই লাইনটার মধ্যে যে কোণ তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কি 1 ডিগ্রি। বুঝলে কেন 90 ডিগ্রি বলা হতো সমকোণকে? তো বলার বিষয় হলো যে প্রত্যেকটা কোণকে তুমি যখন সমকোণকে তুমি যখন কি করবে, 90 বার বিভক্ত করবে, তখন ওখানে যে ছোট ছোট কোণগুলো তৈরি হবে, ওই ছোট ছোট কোণগুলোকে বলা হচ্ছে 1 ডিগ্রি। হ্যাঁ, তো ডিগ্রি ব্যাপারটা তোমরা কিন্তু আগে থেকেই জানতে, হয় কি না? 1 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি, সরি
1 ডিগ্রি, বুঝলে? তো এটা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিটা তোমরা আগে থেকেই জানতে কম বেশি। আর যদি না জেনে থাকো তাহলে তো এখন তো বুঝেই গেলে যে এটাকে সমকোণ বলা হচ্ছে। এটা একটা লম্বা লাইন, এটা তার একটা একদম সোজা লম্বা লাইন এসে যখন মিলিত হয় তখন কি হয়, তাদের মধ্যে একটা কোণ তৈরি হয়, সেটাকে বলা হয় কি সমকোণ। আর সমকোণটা কি আবার 90 ডিগ্রি নামেও আগে আমরা জানতাম। তো যাই হোক, এখন আগে যদি না জানো তাহলে দেখো জেনে নাও যে এটাকে বলা হয় 90 ডিগ্রি, ঠিক আছে? আর এখান থেকে যে প্রত্যেকটা কোণ আছে, এই যে সমকোণটা আছে, সমকোণটাকে যদি আমি সমান ভাগে ভাগ করি আর যদি 90 বার টোটাল ভাগ করি তাহলে কি হবে, এই যে ছোট ছোট কোণগুলো তৈরি হয়, ঠিক আছে, ছোট ছোট এই কোণগুলোকে 1 ডিগ্রি করে বলা হয়। তাহলে 90, তার মানে 90 দিয়ে যদি গুণ করে তাহলে সেটা কি হয়, 90 ডিগ্রি হয় কি না? তো এই জিনিসটাকে বলা হচ্ছে। তো ষষ্ঠিক পদ্ধতি মানেই হলো, মনে রাখবে, ডিগ্রি। ডিগ্রির হিসেব হলো ষষ্ঠিক পদ্ধতিতে করা হয়, ঠিক আছে? যাই হোক, ষষ্ঠিক পদ্ধতি নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। তো তবুও তোমাকে বলে রাখলাম, তুমি খাতায় এটা আমি যেভাবে বললাম এইভাবে একটা পিকচার ড্র করে তুমি একটা কি করো, লিখে রাখো জাস্ট। আর কিছু করতে হবে না। ষষ্ঠিক পদ্ধতি নিয়ে অত মানে বইয়ে মুখ গুজিয়ে অত পড়তে হবে না। আমি যেটা বললাম ব্যাস। কি বললাম বলো, যে একটা সমকোণ আঁকবে, সমকোণকে তুমি যখন কি করবে, সমকোণকে যখন 90 বার ভাগ করবে, ঠিক আছে, 90 বার 90টা কোণ দিয়ে তুমি যখন ভাগ করবে তখন যে কোনো দুটো লাইনের মধ্যে যে ছোট ছোট যে কোণগুলো তৈরি হয় ওই কোণগুলোকে বলা হয় 1 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রি। তো কোণ পরিমাপের একটা পদ্ধতি হলো ডিগ্রি, ঠিক আছে? কোণ পরিমাপের একটা একক হলো ডিগ্রি। যেমন আমরা আলু কিনতে যাই তখন আমরা কেজি দরে আলু কিনি, ঠিক আছে? ধরো তেল কিনতে গেলে তুমি বলছো যে আমাকে 100 গ্রাম তেল দাও, ঠিক আছে, বা হচ্ছে 1 লিটার তেল দাও, হয় কি না? এটা তো বলে থাকি। তো বিষয়টা হলো এরকম যে ষষ্ঠিক পদ্ধতিতেও ঠিক সেভাবেই কোণ মাপা, এখানে তো ওজন মাপা হচ্ছে, যেমন ধরো এগুলো কেজি, গ্রাম, তারপর লিটার, ঠিক আছে? তো এখানে যেমন ওজন মাপা হচ্ছে, তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ডিগ্রির মাধ্যমে আমরা কোণ মাপি, ঠিক আছে? তো ষষ্ঠিক পদ্ধতি দাঁড়ালো এইটা। হ্যাঁ, তো এখানে দুটো জিনিস পড়তে হবে, আমি বললাম তোমাকে, ষষ্ঠিক পদ্ধতি আর একটা হলো তোমার কি, আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি। মাঝখানে একটা শতক পদ্ধতি, ওটা পড়ার দরকার নেই এখন। তো বৃত্তীয় পদ্ধতি দেখো, কারণ ওটার ইউজ হয় না, বেকার ওটা পড়ে লাভ নেই। বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতিতে কি করা হয়, এখানেও বলছে যে এখানেও তোমাকে কি মাপা হয়, কোণ মাপা হয়, ঠিক আছে? বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে কোণ মাপা হয়, কোণ মাপা হয়, ঠিক আছে? এখানেও সো দেখো, আগে তো আমি জানলাম যে সমকোণকে 90টা ভাগে ভাগ করে দিলে তখন সেখান থেকে ডিগ্রি বেরোয়, আর ডিগ্রির মাধ্যমেই আমরা কোণ মাপি, ঠিক আছে? তোমাকে আরো একটা কথা আমি বলে দিই তোমাকে, তাহলে আগের পেজে যাই আমি। আগের পেজে দেখো, তোমরা কিন্তু আগে থেকেই জানতে যে এটাকে বলে না 100, এই যে এটাকে বলা হয় 100 কত 180 ডিগ্রি বলতো, হয় কি না? সমকোণকে কি বলতো, 90 ডিগ্রি যেমন বলতো। তারপরে দেখো 120 ডিগ্রি এভাবে করে লেখা থাকতো, 120 ডিগ্রি। বুঝতে পারছো কিনা, মনে পড়ছে জিনিসগুলো? তো ঠিক এখান থেকেই চলে আসে এই যে ডিগ্রি হিসাবগুলো, এখান থেকেই আসলে আসে। তো এটা যদি সোজাসুজি আমি ড্র করতাম তাহলে এখান থেকে আমি এটাকে বলতাম 90 ডিগ্রি, আবার এটাকেও বলতাম 90 ডিগ্রি। তো টোটাল কত হতো, টোটাল 90 প্লাস 90 মিলে হয়ে যেত 90 প্লাস 90 মিলে হয়ে যেত কত, 180 ডিগ্রি, তাই না? তো ওই জিনিসটা এখানে বলা হচ্ছে। তো এখানে কিছুটা গেছে, তো কিছুটা গেছে মানে কতটা গেছে, এখানে 90 ডিগ্রি আর এখানে গেছে 30 ডিগ্রি বেশি। তো 30 প্লাস 90 মিলে হয়ে যাচ্ছে কত, 120 ডিগ্রি। তো ডিগ্রির হিসাবটা দাঁড়ালো এটা, ঠিক আছে? নেক্সট তাহলে দেখো যে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে মানে বিষয়গুলো আসলে করা হয়। আগে অতটা বেশি করা হতো না, কিন্তু এখন মানে ক্লাস 11-এর পর থেকে তোমাদের বৃত্তীয় পদ্ধতিটা জানতে হবে। আমরা কিন্তু ডিগ্রির হিসেবটা আগে জানতাম, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে যেটা করা হয়, যেটা মাপা হয় রেডিয়ানের মাধ্যমে। তো রেডিয়ান ব্যাপারটা কিন্তু আমাদের কাছে জানা ছিল না আগে থেকে। তো দেখো রেডিয়ান ব্যাপারটা কি আমি খুব স্পষ্টভাবে বলবো, ঠিক আছে? খুব মন দিয়ে কিন্তু শুনবে যে রেডিয়ান ব্যাপারটা কি বলছে। দেখো,
আমি এর জন্য কি করলাম, একটা তোমাদের জন্য বৃত্ত আঁকলাম, ঠিক আছে, বৃত্ত বা সার্কেল যেটাকে বলা হয়। কই হলো, সার্কেলই তো হলো না, এটা দাঁড়াও, এখানে সার্কেল আছে মনে হয়, এখানে নেই, যাকগে ছাড়ো এখন, এটা বিষয়টা না, বিষয়টা হলো আমাকে একটা সার্কেল এঁকে দেখাই তোমাদেরকে আমি, দাঁড়াও, এইটা হলো ধরে নাও মোটামুটি আঁকলাম, তো এইটা হলো সার্কেল, আর এটাকে কি বলা হয়, সার্কেলের সেন্টার বা কেন্দ্র বলা হয়, তাই না, কেন্দ্রবিন্দু। তো এটা হলো কি, এটা হলো বৃত্ত, তাই তো। দেখো এবার বলছে, এটা বলো তো, এটা এটা এই জিনিসটা তোমার জানা আছে কিনা, এটাকে বলা হয় ব্যাসার্ধ, তাই না, এটাকে কি বলা হয়, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তাই না। আর যদি আমি এই পুরোটাকেই নিয়ে নিই, এই পুরোটাকে নিয়ে নিই, তাহলে এই পুরোটা কতটা, তাহলে এই পুরোটা কত, পুরোটা জানা আছে, তো পুরোটাকে কি বলা হয়, ব্যাস বলা হয়, বৃত্তের ব্যাস বলা হয়, তাই না। এটা তো বেসিক কনসেপ্ট আর কি বৃত্ত সম্পর্কে। তো এখানে গল্পটা হলো, যদি ধরো আমি এই যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিলাম, ব্যাসার্ধ ইকুয়াল টু আর ধরে নিলাম। তো যখন তুমি আর ধরে নেবে, তখন দেখো এখান থেকে শুরু করলাম, আমি কালারটাকে চেঞ্জ করে দেখাই বুঝতে পারবে ভালো করে, এখান থেকে শুরু করলাম, আর কি করলাম, এই অবধি নিলাম। তো এই যে বৃত্তের যেটা পরিধি আছে কিনা, পরিধি বরাবর আমি কি করলাম, একটা আর ডিস্টেন্স নিয়ে নিলাম এখানে। তো এটার সমান করে আমি কি করলাম, এখানে একটা আর ডিস্টেন্স আমি এখানে নিয়ে নিলাম, বোঝা গেল। তো যখন আমি এখানে আর ডিস্টেন্স নিয়ে নিলাম, তখন এই যে কেন্দ্রবিন্দুটা আছে, কেন্দ্রবিন্দুর সাথে, ঠিক আছে, এখানে একটা লাইন ড্র করলাম আমি, আর একটা। তো দেখো এখানে কিন্তু দুটো লাইন তুমি দেখতে পাচ্ছ, একটা এটা লাইন আর একটা হলো এটা লাইন। তো এদের মাঝে কি হচ্ছে, একটা কোণ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কি। তো এই যে কোণটা তৈরি হয় কি না, এটা কি বলা হয় বৃত্তীয় পদ্ধতিতে, রেডিয়ান, রেডিয়ান বলা হয় এটাকে, কি বলা হয়, রেডিয়ান। খুব সুন্দর জিনিসটা, রেডিয়ান। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। আরেকবার আমি কিন্তু তোমাকে বলে দেবো বৃত্ত এঁকে একদম ভালো করে প্রথম থেকে, ঠিক আছে, যে রেডিয়ান কাকে বলা হচ্ছে, ভালোভাবে শুনে নাও। যদি তুমি যদি বুঝতেও পেরে যাও, তাও আরও একবার শোনো, ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। সো বৃত্ত বা বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। তো তোমাদের যেটা কনফিউশন আছে সেটা হলো রেডিয়ান। তো রেডিয়ানটাকে আমি সোজাসুজি বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। এই হলো বৃত্ত, এই হলো বৃত্তের সেন্টার বা কেন্দ্র বলা হয় যেটাকে, কেন্দ্রবিন্দু, ঠিক আছে, এই মাঝখানেরটা। তো দেখো আমি কি আঁকলাম, এটা বলো, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি আমি আর নিই, ব্যাসার্ধের সমান করে বৃত্তের পরিধি বরাবর, ঠিক আছে, ব্যাসার্ধের সমান করে বৃত্তের পরিধি বরাবর যখন আমি একটা আর ডিস্টেন্সের একটা জায়গাকে আমি কেটে নেব, ঠিক আছে, পরিধির অংশকে কেটে নেব, তখন ওখান থেকে, ঠিক আছে, একটা যদি আমি লাইন ড্র করি, এভাবে করে লাইন যদি এঁকে নিই, তাহলে এই দুটো লাইন, এই দুটো ব্যাসার্ধের মধ্যে যেটা কোণ তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। এটা হলো কি, রেডিয়ান। তাহলে বলছি যে এটা যদি 1 রেডিয়ান হয়, ঠিক আছে, তাহলে বলো তো, তাহলে 2 রেডিয়ান সমান সমান কি হবে, 2 রেডিয়ান, বলতে পারবে, 2 রেডিয়ান, খুব সহজ কনসেপ্ট। তাহলে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ কত, আর, ঠিক আছে, এটা হলো আর। এবার তারপরে তুমি কি করলে, বৃত্তের পরিধি বরাবর তুমি চলে আসলে এখানে। তো এখানে এসে তুমি আবার থেমে গেলে, এটা কিন্তু আর ডিস্টেন্স অবধি তুমি কিন্তু নিলে। তারপরে তুমি আবার এখান থেকে তুমি কোন একটা আঁকলে, তো এটাও একটা 1 রেডিয়ান হয়ে গেল। সো টোটাল কত হলো, টোটাল হয়ে গেল কিন্তু তোমার 2 রেডিয়ান, বুঝতে পারলে। তো এভাবে 3 রেডিয়ান হবে, 4 রেডিয়ান হবে, 5 রেডিয়ান হবে। তো এভাবে করে মাপা হয়, যেমন ডিগ্রিটাকে মাপা হয়, ঠিক তেমনই এটা হলো রেডিয়ান। রেডিয়ানের মাধ্যমে তোমাকে কোনটা মাপতে হবে। তো এটাই হলো কি আলটিমেটলি বৃত্তীয় পদ্ধতি, বুঝতে পারলে। তো রেডিয়ান ব্যাপারটা কিন্তু খুব সহজ ছিল, কিন্তু রেডিয়ান ব্যাপারটা অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু একটু কনসেপচুয়াল, প্রথমবার শিখছো তাই হয়তো একটু সমস্যা হতে পারে। কিন্তু আমার মনে হয় যে আমি এই যে বলে দিলাম তোমাকে এখানে খুব ভালোভাবে, আশা করি তুমি বুঝে গেছো।
ঠিক আছে? সো দেখো, রেডিয়ান নিয়েও অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। তোমাকে যেটা জানতে হবে সেটা হলো পাই। তুমি বলো তো বৃত্তের পরিধি কত? মুখস্থ মুখস্থ করেছিলে নিশ্চয়ই। বৃত্তের দাঁড়াও, বৃত্তের হচ্ছে পরিধি। পরিধি পরিধি সমান সমান কত বলো তো? বলো, জানা আছে? দেখো, ব্যাসার্ধ যদি তোমার কাছে আর দেওয়া থাকে তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। বুঝতে পারলে? তো এখানে এই যে পাই জিনিসটা, এই পাই জিনিসটা তোমাকে জানতে হবে। তুমি তো আগে লিখে দিতে পাই সমান সমান কি, পাই সমান সমান বলে দিত সবাই যে 22/7। এটাকেই বলা হতো আগে পাই, পাইয়ের মান, হয় কি না? তারপরে দেখো যে বৃত্তের যখন আমি কি করব, ক্ষেত্রফল বের করব, যখন ক্ষেত্রফল, তখন কি করব, সেটাকে কি বলা হতো, পাই আর স্কোয়ার, তাই না? তো এখানেও পাই কিন্তু আছে। তো পাইটাকে আমাকে একটুখানি স্টাডি করতে হবে, তারপরে আমি পরের চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে? তো দেখো পাইটা কি জিনিস, তো এই বৃত্তের মাধ্যমে তুমি বুঝতে পারবে, এই বৃত্ত থেকেই, এখান থেকেই এসছে এই পায়ের ভ্যালুটা। ঠিক আছে? তো কি হয় আমি তোমাকে সেটা বলছি। দেখো, এটাকে তাহলে আমি কি করে মুছে দিই। আর তুমি যদি না লিখে থাকো তাহলে কিন্তু ভিডিওটাকে পজ করে জিনিসগুলোকে লিখে নাও, এভাবে করেই লিখে নাও, খুব ভালোভাবে লেখার দরকার নেই। ঠিক আছে? শুধু তুমি বুঝতে পারছো কিনা জিনিসটা, সেটাই হলো জানার বিষয়, আর কিছু না। ঠিক আছে? তো দেখো আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখানেই তোমাকে পাইটা কি জিনিস আছে সেই জিনিসটা আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি। ঠিক আছে? ছবিটাও আমি মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো, এই হলো বৃত্ত, ডিম হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঘোড়ার ডিম। যাই হোক, বুঝে নাও আর কি, বোঝার জন্যই বলছি। তো এটা এটা হলো বৃত্ত, এটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ আর, তাই তো? তো এখন বিষয়টা হলো বৃত্তের পাই জিনিসটা কি, আমি সেটা পাই যে 22/7 সেটাকে ধ্রুবক বলা হয়, সেই জিনিসটা কি আসলে, তো আমি তোমাকে বলছি। দেখো খুব ভালোভাবে দেখো আগে কি লিখছি। বৃত্তের পরিধি, ঠিক আছে, বৃত্তের পরিধি বাই বাই কি, বৃত্তের, ঠিক আছে, বৃত্তের কি, ব্যাস। ঠিক আছে? এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে কি বলছে যে বৃত্তের পরিধি, পরিধি কোনটা বলো? পরিধি কিন্তু হলো পুরো জায়গাটা, পুরো মানে চারিদিকটা আর কি, চারিদিকে যতটা লেন্থ হয় সেটা আমরা কি বলি, বৃত্তের পরিধি আমরা বলি, তাই না? তো এই হলো বৃত্তের পরিধি, বাই কি হলো, বৃত্তের ব্যাস। আর ব্যাস মানে কি, আমি কি বললাম তোমাকে তখন, ব্যাস মানে হলো টোটালটাই। ঠিক আছে? তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে কত, 2r, মানে r+r, তাই তো? এই যে এটা r আর এটা r, সো টোটাল কি হলো 2r। সো এই জিনিসটা আমি কি করলাম, বৃত্তের ব্যাস বললাম, তাই তো? তো এখানে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস, ঠিক আছে, বৃত্তের পরিধি ভাগ কি হচ্ছে, বৃত্তের ব্যাস, এটাই সমান সমান বলছে পাই। আর পাইটাকে কি বলছে, আমরা কি বলতাম বলো, পাইটাকে ধ্রুবক। আর পায়ের মান আমরা কি জানতাম, 22/7, হয় কি না? তো এই জিনিসটা আমরা কিন্তু জানতাম আগে, যে 22/7, কিন্তু পাইটা যে কি জিনিস সেটা কিন্তু আমরা এখন জানলাম, যে বৃত্তের পরিধি যতটা হয়, পরিধির অংশটাকে আমি ভাগ করব কি দিয়ে, বৃত্তের ব্যাস দিয়ে, এই যে পুরোটা ভ্যালুটা আছে এই পুরোটা দিয়ে 2r দিয়ে ভাগ করব। ঠিক আছে? সেটাই হবে পাই। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মনে রাখো যে পাইটা কোথা থেকে আসছে। আর 22/7 তুমি জানো পাই সমান সমান, তো অঙ্ক করতে গিয়ে তোমার কিন্তু কোনো মানে সমস্যা হবে না। তোমার যেটা সমস্যা হবে সেটা হলো যে যদি মানে এটা লাভ আসলে যে তুমি জেনে নিলে এভাবে, ব্যাস, আর কিছু না, তুমি জাস্ট খাতার মধ্যে লিখে রেখে দাও এই জিনিসটাকে। ওকে? তো চলো, এখন এই চ্যাপ্টার, যে প্রথম চ্যাপ্টারটা থাকলো, এই প্রথম চ্যাপ্টারে কিন্তু আর কোনো কিছু জানার নেই এখনো অবধি। ঠিক আছে? আর যদি জানার থাকে তাহলে আমি তোমাদেরকে পরে বলবো। ঠিক আছে? এখন তুমি যদি এতটুকু জেনে নাও, এরপরে তোমাকে অঙ্ক করতে হবে। সো অঙ্কগুলো করতে এইটুকু জানলেই হবে। ঠিক আছে? সো চলো ইমিডিয়েটলি সোজাসুজি পরের চ্যাপ্টারে। ঠিক আছে?
সো পরের চ্যাপ্টারটা আমি এখানে খুলে নিই, ঠিক আছে। এটা হলো তোমার, নামটা অনেক বড়, তো আমি লিখেই তোমাদেরকে বলছি, ঠিক আছে। এই পরের চ্যাপ্টারটা কি আছে দেখো। পরের চ্যাপ্টারের নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ঠিক আছে। তোমরা দেখে নিও হ্যাঁ বইয়ের মধ্যে যে দ্বিতীয় চ্যাপ্টারটা কি আছে, নামটা ত্রিকোণমিতি অনুপাত সমূহ, ঠিক আছে, বা অপেক্ষক সমূহ, অপেক্ষক সমূহ, ঠিক আছে। অপেক্ষক সমূহ ও কি বলছে আদর্শ কোণ সমূহ বলছে, আবার এত বড় নাম আবার পড়েন কি, কোণ সমূহ, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে। আমি লিখলাম না যে চ্যাপ্টার 2 এটা, যাই হোক লিখে দিই, দাঁড়াও। এটা হলো কি চ্যাপ্টার 2। আর তোমরা যদি পিডিএফ এর এই যে পিডিএফটা আছে, ঠিক আছে, আমি যেটা লিখছি এই নোটটা তুমি কোথায় পাবে, টেলিগ্রাম চ্যানেলে পাবে, ঠিক আছে। যেটা আমি শেষে তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তুমি ডাউনলোড করবে, তো ওখানে সবকিছু বলা আছে। যাই হোক দেখো, তো এখানে বেশি কিছু করতে হবে না তোমাকে, এখানে জাস্ট ফর্মুলাগুলো কিছু আছে, ফর্মুলা ম্যাথামেটিক্স যেটা হয় আর কি, ফর্মুলাগুলো যদি মুখস্থ করে নাও বা ফর্মুলাগুলোকে তুমি যদি খুব ভালোভাবে জেনে নাও, ঠিক আছে, মুখস্থ তো বলবো না আমি, জেনে নাও, জেনে নিলেই টেকনিকগুলো শিখে নিলেই ব্যাস একদম কেল্লা পথে তুমি অঙ্ক করতে পারবে। আর অঙ্ক করতে পারলেই তো ব্যাস হয়ে গেল, ওটাই তো কাজ আমাদের, তাই না, ম্যাথামেটিক্সে অঙ্ক করা। তো এই চ্যাপ্টারে অনেক অনেক অঙ্ক আছে, তোমার খুব ভালো লাগবে এই চ্যাপ্টারটা করতে, ঠিক আছে। তো দেখো, আমি তোমাদেরকে রিকল করাবো কিছু কিছু জিনিস, কারণ এই জিনিসগুলো তোমরা আগেই জেনে নিয়েছো বা আগে থেকেই জানো, ঠিক আছে। কেউ হয়তো কিছুদিন একটু পড়ার গ্যাপ থাকার জন্য হয়তো ভুলে ভুলে গিয়ে থাকো, বা ভুলে গিয়ে মানে ভুলে গিয়েছো, তুমি ব্যাপারটা বুঝতে পারছো তো। তো আমি জিনিসগুলোকে একটু কি করব, মনে করাবো তোমাদেরকে, খুব সহজভাবে মনে করাবো। আমি ছোট 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 ছোট, তুমি হয়তো লক্ষ্য করেছো যে আমি খুব ছোট 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 করেই লিখে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিই জিনিসগুলোকে, তাই না। তো এখানে চলো তাহলে প্রথমে আমরা আগেকার কিছু জিনিস আমরা জেনে নিই। দেখো, এখানে প্রথমে তোমাকে জানতে হবে যে এখানে কি হবে, হ্যাঁ হয়ে যাবে আশা করি। তো প্রথমে দাঁড়াও, আমি তাহলে এই নামটা আছে, এই নামটা আচ্ছা থাক থাক থাক, অসুবিধা নেই। এই এখানে তোমাকে জানতে হবে ত্রিকোণমিতিক, ত্রিকোণ ত্রিকোণমিতিক মিতিক অপেক্ষক সমূহ, ঠিক আছে, অপেক্ষক সমূহ, বুঝতে পেরেছো। ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ হলো জিনিসটা হলো এটা, যে তোমরা যেগুলো আগে থেকেই জানতে, তো তার জন্য তোমাকে একটু একটু একটা ছবি বুঝতে হবে, আর বুঝলে, একটু একটা ছবি বুঝে নাও। যেমন ধরো ছবিটাতে কি আছে, কি বলছে দেখো, এখান থেকে আমি একটা ওএ লাইন ড্র করলাম, কি লাইন, ওএ, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি কি করলাম, আর একটা লাইন ড্র করলাম, আর সেটাকে বললাম আমি, লাইনটাকে একটু বেশি হয়ে গেল, দাঁড়াও, কোনটা ভালো বুঝতে পারবে না তাহলে, একটু দাঁড়াও, হ্যাঁ মোটামুটি হলো আর কি লাইন। তো এটাকে নাম দিলাম আমি ওবি, ঠিক আছে, ওএ লাইন, এটা হলো কি ওএ লাইন, আর এটা হলো ওবি লাইন, ঠিক আছে। এখন ওএ লাইনের উপর আমি যদি একটা পয়েন্ট নিই, সেটাকে বলি আমি এম, ঠিক আছে, এটাকে কি বললাম আমি এম। আর এখানে একটা লম্ব সরলরেখা আমি এখান থেকে এঁকে নিলাম, সরি, তাহলে পয়েন্টটা হয়ে গেল এটা, একটু ঠিকঠাক হচ্ছে না আর কি, যাই হোক। তো এই পয়েন্টটাকে তুমি ধরো এম, ঠিক আছে, বুঝতে পারলে হয়ে গেল, এইসব ছবি আবার কি আছে কম বেশি। তো বিষয়টা হলো যে এটাকে আমি এম নাম নিলাম, তারপরে কি করলাম, এখান থেকে একটা লম্ব এঁকে নিলাম, ঠিক আছে, ওই ওয়ে যে লাইনে আছে তার মানে একটা লম্ব আঁকলাম এম পয়েন্ট থেকে। তো এটাকে নাম দিলাম আমি কি পি। বলো তো এই কোণটা কত, বলো তো, বলতে পারবে কিনা, মানে বুঝতে পারছো কিনা দেখে।
কারণ একটু আগেই বললাম এটা কিন্তু হলো কি সমকোণ, কারণ কি এদের মধ্যেকার যেটা কোণ আছে সেটাকে বলা হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি পড়লাম না আমরা ষষ্ঠিক পদ্ধতি, তো সেখানে তো ডিগ্রি, তো সেই হলো 90 ডিগ্রি, বুঝলে? তো এখন বিষয়টা হলো যে আমি এই কোণটাকে আমি নামকরণ করলাম থিটা। হ্যাঁ, থিটা বলা হচ্ছে এটাকে, থিটা, বুঝলে? সো এটাকে আমি নামকরণ করলাম থিটা। তার মানে কি, এখানে আমি যদি বলি তোমাকে কোণ এ ও বি, তাহলে এটা হয়ে গেল থিটা, তাই না? তাই না? এই যে দেখো এ, এখানে ও আসলো আর দিয়ে বি উপরে চলে গেল, তো এটার নামকরণ আমি কি করলাম? থিটা। সো এবার আমি রিকল করব আমি আগেকার কিছু জিনিসসমূহ, যেমন এখানে তুমি বলো তো লম্ব কি আছে, তো এটা দাঁড়াও, এটা তাহলে কি হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না এটা? তো এখান থেকে আমি কি বলতে পারবো, কি কি জিনিস আমি বের করতে মানে বলতে পারবো আর কি, দেখি। লম্ব, ভূমি আর অতিভুজ, ঠিক আছে কি না? অতিভুজ। তো বলো তো এখানে লম্ব কোনটা, বলো, এখানে বলতে পারবে লম্ব কোনটা? বলছে লম্ব হলো ওই ওই বাহুটা, ঠিক আছে? এখানে লম্ব হলো এই ত্রিভুজের, কি ত্রিভুজ আছে এটা বলো? ত্রিভুজ, ত্রিভুজ কি আছে বলো? হলো ও এম পি, তাই না? ত্রিভুজ এভাবে করে বলা হয়, ত্রিভুজ ও এম পি। তো এই ত্রিভুজে তুমি বলো লম্ব কোনটা? তো লম্ব বলছে যে এই যে থিটা কোণটা আছে, ঠিক আছে, এই যে থিটা কোণটা আছে, থিটা কোণের অপোজিটে যে বাহুটা আছে, অপোজিট মানে বিপরীত, থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে, তো এই থিটা কোণটা কোন দিকে মুখ করে আছে? এটা না, এই বাহুটা না লম্ব, তো এটাকে বলা হচ্ছে লম্ব। তার মানে কি এই বাহুটার নাম কি? পিএম। পিএম আমাদের বলো তো, পিএম, পিএম মানে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার আমাদেরকে শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে? সো সেই পিএম এখানে নামকরণ করেছি আমরা। তো এই পিএম হলো কি লম্ব, বুঝতে পারলে? তো লম্বের ডেফিনেশনটা আমি তোমাকে আরো একবার বলে দিচ্ছি। বলছে যেদিকে থিটা কোণটা থাকবে, যেই কোণে ওর অপোজিটে যে বাহুটা থাকবে সেটাই হবে পিএম, সরি সেটাই হলো কি লম্ব, ঠিক আছে? সেটাকে কি বলা হচ্ছে? লম্ব। ঠিক তেমনি ওটা ওর সংলগ্ন যে বাহুটা থাকবে, ঠিক আছে, মানে থিটার সংলগ্ন, দেখো থিটার সংলগ্ন, আর হলো কি এই যে লম্ব আছে, লম্বের সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হবে কি, কি হবে বলো? সেটা হবে ভূমি। তাহলে এখানে ভূমি কি আছে? ভূমি হলো ওএম, ঠিক আছে? ভূমি হলো কি ওএম। তো ওএম বাহুটাকে বলা হচ্ছে ভূমি। তারপরে বলা হচ্ছে অতিভুজ। অতিভুজ তাহলে কোনটা? তাহলে যেটা পড়ে থাকলো সেটা হলো অতিভুজ, ওপি, তাই না? ওপি, ওপি হলো কি অতিভুজ। তো দিস ইজ লম্ব, দিস ইজ ভূমি এন্ড দিস ইজ অতিভুজ। আশা করি তোমার মনে পড়ে গেছে। কেউ হয়তো বিরক্ত হয়ে গেছে, কারণ বলছে স্যার এইসব তো আমরা জানি, তো এগুলো বলার কি আছে, এত হয় কি না? দেখো সবাইকে নিয়ে পড়তে হয়, তো সবাই যেন বুঝতে পারে সেই জন্যই আমি এটা বারবার করে বলি, ঠিক আছে? সো দেখো, তাহলে আমি এক কাজ করি, তাহলে তোমাদের পরের পেজে নিয়ে যাই, পরের পেজে আমি তোমাদেরকে বলি যে কি কি জিনিস আছে তোমাদেরকে মানে আবার মনে করতে হবে আর কি। তো আমি প্রথমে আগে কি করি, ছবিটা এঁকে নিই আগে। তো দেখো এটা হলো ওই বাহু, এটা হলো কি বলো, ধূর, এটা শুধু বেড়ে যাচ্ছে, একটু দাঁড়াও। আচ্ছা হলো আর কি, যাই হোক। তো এটা হলো, আমি ছবি আঁকতে একদমই পারি না, ঠিক আছে? তো আমাকে এসব বলবে না একদম। এম, আর এটা হলো কি কি বলেছিলাম, পি, ঠিক আছে? আমি বই থেকেই কিন্তু দেখে দেখে ছবিগুলো আঁকছি। কেন আঁকছি বলো তো? যখন তুমি বইটাকে দেখবে তখন যেন তোমার যেন কোনো অসুবিধা না হয়। এই নামকরণগুলো আমি উল্টোপাল্টা যা যা কিছুই দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না কেন? আর বইয়ে তুমি যদি পড়তে যাও তাহলে তোমার যেন সুবিধা হয়, ঠিক আছে? সো এটা হলো কি থিটা, ওকে, দিস ইজ হোয়াট, দিস ইজ থিটা অ্যাকচুয়ালি,
ওকে, চলো তাহলে এখন তুমি জেনেছো যে এটা হলো কি, পিএম হলো লম্ব, ওএম যেটা বাহু আছে সেটা হলো ভূমি, আর যেটা ওপি বাহু আছে সেটা হলো অতিভুজ, তাই তো? তো আমি এটা লিখিয়ে দিই, দাঁড়া। লম্ব, এটা হলো ভূমি, ঠিক আছে, এইটা হলো অতিভুজ, বুঝেছ? এটা হলো অধিভুজ। ওকে, তো আমি এখানে লিখলাম না আলাদা করে। এখন দেখো তোমাকে যেটা জানতে হবে সেটা হলো কি বলো, সাইন থিটা। মনে আছে সাইন থিটা? মনে আছে কারো? সাইন থিটা মানে হলো কি বলো, লম্ব বাই অতি। অতি 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 মানে কি? অতি মানে অতিভুজ, বুঝলো তো? আমি পুরোটা লিখছি না, অতি। তো লম্ব কি আছে বলো? লম্ব হলো পিএম বাই অতিভুজ কি, ওপি, তাই তো? তো এটা হলো সাইন থিটা। এবার তুমি দেখো যে আমি যদি এটাকে উল্টে দিই, এই মানটাকে ওপি বাই পিএম, তার মানে কি হয়ে যাচ্ছে? তার মানে হয়ে যাচ্ছে এটা হলো অতি আর এটা হলো লম্ব, তাই তো? তো এটা সমান সমান বলছে কোসেক, কোসেক থিটা, বুঝলে? এটাকে কি বলছে? কোসেক থিটা, তাই তো? ঠিক তেমনই এখানে কস থিটা সমান সমান কি বলো? কস থিটা সমান সমান হলো ভূমি বাই অতিভুজ। এসব তো তোমরা আগে থেকেই জানতে, তাই না? আমি তবুও তোমাদেরকে মনে করাচ্ছি আর কি, তোমাদের জন্য ভালো লাগে আর কি, ঠিক আছে? একদম এত এতক্ষণ ধরে বলছি, মানে সেটা একটা ব্যাপার আর কি। যাই হোক, তোমরা তোমাদের জন্য খুব ভালোভাবে তোমরা রিকল করতে পারো, সেই জন্যই আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটাকে আবার চেঞ্জ করে দিলাম, ওপি, ওপি আর ওএম, তাই তো? ওপিকে উপরে নিলাম, ওএমকে নিচে নিলাম, তাহলে এটা চলে আসলো অতি, অতি ডিভাইডেড বাই হলো ভূমি। কি হবে বলো? এটা হয়ে যায় সেক থিটা বলে এটাকে, ঠিক আছে? সেক থিটা বলে। তো তেমনই তুমি ধরো এটা, ধরো ট্যান, ট্যান থিটা সমান সমান কি আমরা কি জানতাম? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি হয় তাহলে লম্ব সমান সমান কি? পিএম ডিভাইডেড বাই ভূমি সমান সমান কি? ওএম, অবভিয়াসলি। তো এটাকে আবার চেঞ্জ করে দেবো আমি, চেঞ্জ করে পিএম, পিএম করে দিলাম, ঠিক আছে? তো এটা কি হয়ে গেল তাহলে? ভূমি বাই লম্ব হয়ে গেল, এটা হয়ে গেল কট থিটা, বুঝলে ব্যাপারটা? তো আমি কেন এভাবে লিখলাম, বিষয়টা হলো তোমাদের জন্য মনে থাকে। তোমার যদি সাইন মনে হয়ে যায়, মানে মনে থেকে যায়, তাহলে তোমার যেন কসেকে কোনো সমস্যা না হয়। তোমার যদি কস যদি মনে থেকে যায় তাহলে সেক থিটাতে তোমার যেন কোনো অসুবিধা না হয়। জাস্ট কী করতে হবে? জাস্ট এগুলোকে চেঞ্জ করে দিতে হবে। ওপিটাকে উপরে নিয়ে নেবো, ও এমটাকে নিচে নিয়ে নেবো, হয়ে গেল সেক থিটা, যেটা আগে ছিল কস থিটা, ঠিক আছে? তো এগুলো হলো কি ডেফিনেশন, যেগুলো তোমরা আগে থেকেই জানো, যেটা আমি জানি আর কি, কারণ এগুলো ক্লাস 10 থেকেই খুব ভালোভাবে পড়ানো হয়ে থাকে, ঠিক আছে? তবুও হয়তো কেউ কেউ ভুলে যাও। সো আর কি কি বাকি থাকলো তাহলে বলো? আর কিছু বাকি থাকলো না? আর কিছু বাকি নেই। তাহলে এখানে তুমি আমাকে একটা কথা বলো যে এই ছটা জিনিস, এই ছটা জিনিসের মধ্যেই কিন্তু ত্রিকোণমিতি পুরো লুকিয়ে আছে। এই ছটা জিনিসের মধ্যে কি কি ছটা জিনিস? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, ঠিক আছে? এই ছকটাকে তুমি কিন্তু একদম গুছিয়ে নাও, একদম নিজের খাতায় খাতায় লিখে নাও, পাশে এখানে চিত্রটাকে এঁকে নেবে, আর কি করবে? এটাকে লিখে নিবে, ঠিক আছে? আলাদা করে তারপরে আর বই দেখার একদমই প্রয়োজন পড়বে না, কারণ তোমাকে আলটিমেটলি অঙ্ক করতে হবে। তো অঙ্ক যদি করতে হয় তাহলে শর্টকাটে তুমি কিভাবে অঙ্ক করতে পারবে সেটাই তো আমাকে শেখাতে হবে। বেকার বেকার অত মোটা বইটা পড়ে কোনো লাভ নেই, সময় নেই অত, ঠিক আছে? সো দেখো, আমি বেসিক কনসেপ্টটা আমি তোমাকে বলে দিলাম। এবার তোমাকে কিছু সূত্র বা কিছু ট্রিক আছে, যেই ট্রিকগুলো তোমাকে জেনে নিতে হবে। তো এই ট্রিকগুলো জানার জন্যে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে সাথে লিখো, ঠিক আছে? আমি এক এক করে লিখছি, অনেকগুলোই আছে ট্রিক, তবে দাঁড়াও এই পেজেই আমি কয়েকটা ট্রিক লিখে দিই। সো
এটাকে তুমি কিন্তু আলাদাভাবে লিখে নিয়েছো। এখন বিষয়টা হলো তুমি দেখো এখান থেকে কি কি জিনিস তৈরি হয়ে আসবে, ঠিক আছে, কি কি জিনিস তৈরি হয়ে আসবে। তো বিষয়টা হলো আমি কি জানি 1 নাম্বার থেকে 1 নাম্বার করে লিখি আমি তাহলে, ঠিক আছে। এগুলো তুমি ফর্মুলা হিসেবেও বলতে পারো, ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা এভাবে লিখে নিলে ফর্মুলা। তো ফর্মুলাগুলো কি কি দেখো, এখানে আছে সাইন থিটা। সাইন থিটা সমান সমান আমরা কি জানি? সাইন থিটা সমান সমান আমরা জানি হচ্ছে কি জানি বলো, পিএম বাই ওপি। এখানে আমরা দেখলাম তো পিএম বাই ওপি। তো এই পিএম বাই ওপি আমরা যদি জানি তাহলে আমি কি করলাম, ধরো নিচে করে দিলাম যে 1 বাই, তুমি এক কাজ করে দাঁড়াও, আমি এখানে লিখে দিচ্ছি তোমাকে যে পিএম, তাহলে একটা বুঝিয়ে দিলে তাহলে পরেরগুলো আর বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি কি করলাম যে 1 বাই, ঠিক আছে, এটা তো হলো, এটা তো আমরা জানি 1/PM/OP, এটাকে বের করার চেষ্টা করি আমরা, কি হয় দেখি তো। তো দেখো এটাতে কি হবে, ওপিটা উপরে চলে যাবে, ওপিটা উপরে চলে গেল, ঠিক আছে, আর নিচে চলে আসলো পিএম। তাহলে এটা দেখো এটা কি হয়ে কি পড়ে থাকলো, তাহলে এখান থেকে দেখো যে ওপি বাই পিএম যেটা আমরা আগে লিখে রেখেছি সেটা হলো কি কসেক থিটা, কসেক থিটা, তাই না? এটা সমান সমান তাহলে আমরা কি পেলাম, কসেক থিটা। তো দেখো এখান থেকে কি পেলাম, এটা সমান সমান সাইন, সাইন থিটা মানে এই জিনিসটা যেটা আছে। তো 1/sin থিটা, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি আমরা, কোসেক থিটা। বুঝতে পারছো তো বিষয়টা? ঠিক তেমনই আমরা কি লিখতে পারি, তাহলে উল্টো করে তো আমরা আমরা যদি লিখি যে সাইন থিটা, সাইন থিটা সমান সমান 1/cosec থিটা, ঠিক আছে। যদি কি করি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই আর কি, চেঞ্জ করে দিলাম আর কি। তো ওয়ানের নিচে কসেক চলে গেল, তারপরে এখানে সাইন উপরে উঠে চলে আসলো। তো সাইনের ব্যাপারটা দাঁড়ালো এটা, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি কি করি এখানে, তুমি তো বুঝে গেলে এই জিনিসটা, তাহলে আমি ফর্মুলা আকারে এখানে আর এখানে না লিখে রেখে আমি এখানে লিখে দিই তোমাকে, ঠিক আছে। এরপরে জাস্ট বুঝিয়ে দেবো জিনিসটা, আশা করি বুঝে গেছো, অতটাও কঠিন কিছু না, ঠিক আছে। তো বিষয়টা হলো সাইন থিটা সমান সমান আমরা কি পেলাম, 1/cosec থিটা। বুঝতে পারলে তো, এই যে সাইনটাকে চেঞ্জ করে দিলাম কোসেকের সাথে। ঠিক তেমনই ফর্মুলা 2 যদি তুমি দেখো তাহলে তখন আমি কসের জন্য আমি তাহলে কি বলতে পারি, কস থিটা সমান সমান, এখানেও তো একই অপারেশন হচ্ছে, ও এমটাকে চেঞ্জ করে দিচ্ছি আর ওপিটাকে নিচে নিয়ে চলে আসছি। তো 1/দিস ভ্যালু আমি যদি ক্যালকুলেট করি, ঠিক আছে, আগের মতো করে, তাহলে ওখানেও চলে আসবে 1/sec থিটা, ঠিক আছে। খুব বেসিক কনসেপ্ট, সুন্দর কনসেপ্ট, ঠিক আছে। আলাদা করে তুমি যদি কস মুখস্থ করে নাও, ভূমি বাই অতি, আলাদা করে তোমাকে সেক আর তোমাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে। নেক্সট দেখো টেন থিটা, তাহলে হিসেব মতো একই রকম হবে, তাহলে কি হয়ে যাবে 1/cot থিটা, বুঝলে? সো একটা দুটো তিনটে ফর্মুলা কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট তাহলে ফর্মুলায় চলো, নেক্সট ফর্মুলা কি আছে, আমি যেভাবে বোঝাচ্ছি ঠিক সেইভাবেই তুমি বোঝো, আলাদাভাবে বুঝতে হবে না। বইয়ে কি আছে ছেড়ে দাও, এখন বইয়ে যেটা পুরো এত লিখে 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 বোঝানো আছে, তো সেটাকে আমি মানে একদম কম্প্যাক্টভাবে এক জায়গায় আমি বলে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। বই দেখার একদমই দরকার তোমার পড়বে না, ঠিক আছে। নেক্সট 3 নম্বর তো হলো, এবার দেখো 4 নম্বর। 4 নম্বরটা খুব মজাদার। 4 নম্বরে বলছে যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। বোঝো এবার কি করে বললো এটা, কি করে বললো। সো প্রথমে তুমি বিষয়টা যদি না বুঝতে পারো তাহলে তোমাকে আমি তাহলে ভেঙে বলছি, দেখো প্রুফ, ঠিক আছে, প্রুফ হিসেবে। তো ট্যান থিটা সমান সমান আমরা কি জানতাম, ট্যান থিটা সমান সমান আমি যদি আগের চিত্রটা থেকে দেখি, তোমরা এঁকে রেখেছো আশা করি, তো ওখানে ট্যান থিটা সমান সমান আমি যেটা লিখে রেখেছিলাম সেটা হলো কি বলো, পিএম বাই ওএম, ঠিক আছে, লম্ব বাই অতি আমরা যেটা জানি আর কি। তো এখানে আমি কি করলাম যে পিএম, হ্যাঁ, ওটাকে আমি ভাগ করলাম হচ্ছে
অতিভুজ দিয়ে ওপি, তারপরে তার নিচেও আমি ওএম, তার নিচেও আমি ভাগ করে দিলাম ওপি ওপি দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি পাচ্ছ দেখো, পিএম বাই ওপি সমান সমান কি, তোমরা যদি আগের ওই ছকটা থেকে দেখো তাহলে লিখে রেখেছো আশা করি আমি, তো এটা সমান সমান চলে আসবে সাইন থিটা। দেখো ওখানে সাইন থিটার সমান স্পষ্টভাবে লেখা আছে যে পিএম বাই ওপি, তারপরে নিচে যেটা আছে সেটা হবে কস থিটা। তোমরা দেখো ওই ছকে গিয়ে দেখো, ছকে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে জিনিসটা হলো সাইন থিটা বাই কস থিটা। তো সেটাই তো লিখলাম 4 নম্বর ফর্মুলা, তাই নয় কি? তো এটা হলো শর্টকাট প্রুফ, জাস্ট বোঝার জন্যে করে দিলাম, আমি তোমাকে বুঝিয়ে দিলাম আর কি, বুঝলে যে কীভাবে জিনিসটা আসে। আর বেশি কিছু জানার দরকার নেই, তুমি চলো সোজাসুজি নেক্সট যেটা ফর্মুলা আছে। তো 4 নম্বর ফর্মুলা হলো এটা। এবার দেখো 5 নম্বর ফর্মুলা। তো 5 নম্বর ফর্মুলাটাও একই রকম ফর্মুলা, আর সেখানে তাহলে কি হবে বলো, যে কট থিটা যদি হয়, কট থিটা সমান সমান তাহলে কি হবে, আমরা কি জানি কট থিটা সমান সমান 1/tan থিটা। 3 নম্বর ফর্মুলা, আগের পেজে যাব, দেখো 3 নম্বর ফর্মুলা, এই যে ট্যান থিটা এখান থেকে, তো এটাকে কট থিটা সমান সমান কি হবে তাহলে 1/tan থিটা, তো সেটাই তো বলছি 3 নম্বর ফর্মুলা। তো কট থিটা সমান সমান কি 1/tan থিটা, 1/tan থিটা যদি হয় তাহলে আমি যদি ভ্যালুগুলো বসাই 4 নম্বর ফর্মুলা থেকে, তাহলে সেটা দাঁড়ায় সাইন থিটা বাই কস থিটা। আর সাইন থিটা বাই কস থিটা যদি হয় তাহলে এটা কি হবে, তাহলে কস থিটা, ফোন চলে এসছে, যাই হোক, কস থিটা বাই সাইন থিটা, তাই তো। তো দেখো বিষয়টা, যে আমি তাহলে কি পেলাম, কট থিটা থেকে শুরু করেছিলাম, আমি পেলাম কস থিটা বাই সাইন থিটা, তাই তো। তো আলটিমেটলি আমি এই মাঝের অপারেশনগুলো, মাঝের যে আমি ক্যালকুলেশনগুলো করলাম, এগুলো কোনো দরকার নেই, আমি সোজাসুজি লিখে দিই তাহলে এখানে ফর্মুলা হিসেবে। এটা হবে কি কস থিটা বাই সাইন থিটা, তাই তো। তো 5 নম্বর ফর্মুলা দাঁড়ালো তোমাদের জন্য এইরকম। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করি তাহলে এরপর, এতক্ষণ তো একদম খুব খুঁটিয়ে খুঁটিয়ে বললাম, তাই না। তো 6 নম্বর ফর্মুলা দেখো, 6 নম্বর ফর্মুলাতে বলছে যে এই যে সাইন থিটা আছে কি না, সাইন স্কোয়ার থিটা, এভাবে যদি কোথাও লেখা থাকে, এটা ফর্মুলা তো না, জাস্ট একটু নলেজ আর কি, বুঝতে পেরেছো তো। তো সাইন স্কোয়ার থিটা তোমার যদি লেখা থাকে, এটার মানে হলো কি, এটা সমান সমান একই জিনিস, সাইন থিটাকে ওকে কি করবে, পুরোটা হোল স্কোয়ার করে দিবে, বুঝতে পারছো তো। সাইন স্কোয়ার থিটা এটাকে জাস্ট এভাবে লেখা হয়, ঠিক আছে, এটাকে কি করা হয়, লেখা হয়, কিন্তু ওর আসল ফর্মটা যেটা হবে সেটা হলো এটা, সাইন থিটা তার স্কোয়ার, বুঝছো তো, এই হলো ব্যাপার। তো এটা জাস্ট একটু বোঝার ছিল। ঠিক তেমনই তুমি দেখো, তোমাকে যদি আমি বলে দিই যে সেক স্কোয়ার থিটা, তো সেক স্কোয়ার থিটা মানে তুমি কি বুঝবে, সেক স্কোয়ার থিটা মানে বুঝবে যে সেক থিটা তার হোল স্কোয়ার, তার স্কোয়ার, ঠিক আছে। ট্যান থিটা, বলো ট্যান স্কোয়ার থিটার সমান সমান কি, ট্যান থিটা তার হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো, বুঝলে তো। সো 6 নাম্বারটা দাঁড়ালো এরকম। তো তোমরা লিখে নাও, এটাকেও লিখে নাও, এটাকেও লিখে নাও, এটাকেও লিখে নাও, এটাকেও লিখে নাও পাশাপাশি। তো 6 নাম্বার ফর্মুলা হলো। দেন দেখো 7 নম্বর ফর্মুলা কি আছে। 7 নম্বর ফর্মুলা বলছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান নাকি 1 হয়। বুঝতে পারছো কি বলছে, এটা প্লাস এটা মিলে হচ্ছে 1, এটা কি করে সম্ভব। তো বিষয়টা হলো, এটা একটা বড় সড়ো প্রুফ, যেটা তোমাদেরকে এখন পড়তে হবে না। তোমরা যদি এখন পড়তে যাও তাহলে অঙ্ক করতে পারবে না, আর অঙ্ক যদি করতে চাও, ঠিক আছে, তাহলে এটাকে জাস্ট ফর্মুলা হিসেবে তুমি মনে রাখো, ঠিক আছে। তোমাদেরকে আমি ওই যে প্রমাণগুলো আছে, প্রমাণগুলো আমি তোমাদেরকে শেষে করাবো, তাহলে কি তোমাদেরকে একদম জলের মতো যেন সোজা লাগে, তোমাদেরকে বুঝতে যেন একদমই কঠিন না হয়। তোমরা অঙ্কগুলো জাস্ট এই ফর্মুলা দেখে তোমরা করে নেবে, ঠিক আছে। সো দেখো যেটা বলছি আর কি, 7 নম্বর ফর্মুলা হলো তাহলে এটা। তো এখান থেকে অনেক রকম জিনিস বেরিয়ে আসবে, যেমন হলো ধরো এই কসটা আছে, এদিকে নিয়ে চলে আসলাম, একের এদিকে, তো এখান থেকে কি 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 বলতে পারি আমরা অর হিসাবে, বা
বলে দিয়ে তারপরে সাইন থিটার সমান সমান আমি কী লিখতে পারবো, সাইন থিটার সমান সমান 1/cos স্কোয়ার থিটা লিখতে পারবো। ঠিক তেমনই cos স্কোয়ার থিটার সমান সমান আমি কী লিখতে পারবো, 1 - sin স্কোয়ার থিটা। হয় কি হয় না এখান থেকে? এটাকে এই দুটোকে লেখা যাবে কি যাবে না, তুমি বলো আমাকে, যাবে তো? তো জিনিসটা দাঁড়ালো এরকম, বুঝলে? নেক্সট আমি পরের যেটা ফর্মুলা সেটা আমি তোমাদেরকে বলি, 8 নম্বর ফর্মুলা। তো 8 নম্বর ফর্মুলা বলছে যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে তিনখানা ফর্মুলা আছে। একটা হলো এই ফর্মুলাটা, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা তোমাকে একদম যদি এখন ম্যাথামেটিক্স পড়তে শুরু করো, সারা জীবন তুমি যদি ম্যাথামেটিক্স পড়ো, সারা জীবন ধরে এই ফর্মুলাগুলো তোমার কাজে লাগবে। তো এটা খুব ভাইটাল একটা ফর্মুলা, ঠিক আছে? ঠিক তেমনই এখান থেকে তাহলে এই ফর্মুলাটা থেকে আমি কি বলতে পারি, প্রুফগুলো আমি করাবো, প্রুফগুলো আমি পরে করাবো, ঠিক আছে? সেক থিটার সমান সমান কি, 1 + tan স্কোয়ার থিটা, বুঝেছো? ঠিক তেমনই ট্যান থিটা মানে তাহলে কি, ট্যান থিটা মানে তাহলে কি, ট্যানটাকে তুমি যদি এদিকে নিয়ে আসো তাহলে 1টাকে ওদিক পার করে দিতে হবে, তাহলে সেক স্কোয়ার থিটা -1, তাহলে এটা এটা এখান থেকে বেরিয়ে আসবে সেক স্কোয়ার থিটা। তো তোমাকে এটা জানার এখন দরকার নেই, তোমাকে যেটা জানতে হবে সেটা হলো এই ফর্মুলাটা জানতে হবে, এই ফর্মুলাটা জানতে হবে, তারপরে এখান থেকে তো তুমি বিন্দাস তুমি বের করে নিতে পারবে, তাই না? তো নেক্সট যেটা আছে সেটা আর ফাইনাল আর কি ফর্মুলা, এই তিনখানা ফর্মুলা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। তো এটা আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা উইচ ইজ ইকুয়াল টু 1। তো এগেইন এখান থেকে তুমি কসেক স্কোয়ার থিটা বের করে নিতে পারবে, কট থিটা বের করে নিতে পারবে। তো সেটা আমি লিখলাম না, ঠিক আছে? তোমাদের কাজই হলো এটা, যে তোমরা এটাকে কি করবে, নিজে লেখো, ঠিক আছে? কি বের করবে, কসেক স্কোয়ার থিটা সমান সমান কি সেটা বলবে, আর কট স্কোয়ার থিটা সমান সমান কি, ঠিক আছে? এটা বের করবে এইভাবেই, ঠিক আছে? একটু তো কাজ করা ভালো, তো সেই জন্য আমি বললাম, ঠিক আছে? 9 নম্বর ফর্মুলা কিন্তু আমরা করে ফেলেছি, 9 নম্বর ফর্মুলা অবধি আমরা জেনে ফেলেছি, তাই না? নেক্সট আমি তোমাকে 10 নম্বর ফর্মুলা যেটা বলবো, ফর্মুলা তো না, এটা একটা নলেজ আর কি, ব্যাপারটা হলো সেটা। তো এটা তুমি হয়তো এটা এখন বুঝতে পারবে না, তুমি যখন মানে এই যে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো তুমি যখন পড়বে তখন এই জিনিসটাকে বুঝতে পারবে। এখন যেটা বলছি সেটা ভালোভাবে জাস্ট কি করো, শুনে আর রেখে দাও, ঠিক আছে? সো দেখো 10-এর 1 নম্বরে বলছে যে সাইন থিটা ও কস থিটা এর মান -1 ও 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, লেখাগুলো না চিনতে পারলেও কিন্তু তুমি মানে যেন বুঝতে পারো আর কি, ঠিক আছে? এখানে বলছে সাইন থিটা আর কস থিটার মান বলছে -1 আর 1 এর মধ্যেই নাকি থাকবে। তো ব্যাপারটা হলো যেটা কি বলতে চাইছে, লেস দেন আর গ্রেটার দেন যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো আশা করি তুমি জানো। এই যে এটার মানে হলো এটা বলছে, দেখো আমি এটাকে বুঝিয়ে দিই তোমাকে। এটা ধরো 0, ঠিক আছে? এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, ঠিক তেমনই এটা হলো -1। আমরা এগুলো পড়িনি আগে এভাবে? তো এভাবে ধরো, ঠিক আছে? তো বলছে যে সাইন থিটা আর কস থিটা এর যে ভ্যালুগুলো হবে, এর যে মানগুলো আলটিমেটলি থিটার মান, থিটা তো কোনো একটা কোণের মান তুমি ডিগ্রি হিসেবে তুমি যদি বসাও বা রেডিয়ান হিসেবে তুমি যদি বসাও, তাহলে ওর মানটা কোথায় থাকবে, -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ধরো এখানে 0.5 আছে, তো এই 0.5 হলো ধরো, এখানে -0.5 হতে পারে, কিন্তু সেটা -1ও হতে পারে, 1ও হতে পারে, যেহেতু এখানে কি বলা আছে, এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো, ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তো 1 আর -1 এর মধ্যেই যতগুলো মান আছে সেই মানগুলো হবে এই সাইন থিটা আর কস থিটার মান। আশা করি তুমি বুঝতে পেরেছো, বুঝলে তো? আরও বড় করে দেখাই আমি তোমাকে, এটা হলো -1, এটা হলো 0 বা 0, আর এটা হলো 1। তো
এখানে যতগুলো মান আছে সেই মানগুলোর মধ্যেই কিন্তু এই সাইন থিটা আর কস থিটার মান কিন্তু হতে পাবে। কখন হবে? যখন আমি থিটার মানটাকে বসাবো, থিটার মানটাকে কোনো কিছু বসাবো, থিটার মান সমান সমান ধরো 90 ডিগ্রি বসালাম, 45 ডিগ্রি বসালাম, ঠিক আছে, 35 ডিগ্রি বসালাম, যা কিছু বসাতে পারি আমি। তো বসানোর পরে তোমার সেই ভ্যালুটা যেটা থাকবে সেটা হবে কি -1 আর 1-এর মধ্যে থাকবে সাইন থিটা আর কস থিটার ভ্যালুটা। আশা করি তুমি বুঝে গেছো। আর এটাকে এভাবেই মনে রাখো, ঠিক আছে? এটার এক্সপ্লানেশন তুমি মানে তুমি এখন পাবে না, তুমি সেটা কি হবে, তুমি যখন ত্রিকোণমিতিটাকে অনেক দূর পড়ে নেবে তারপরে তোমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এত কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে, 10 নম্বরের এই ফর্মুলাটা নিয়ে, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ, ঠিক তেমনই কশেকের জন্যও আছে আর সেকের জন্যও আছে। তো সেই জিনিসগুলো তোমাদের আমি বলবো জানার দরকার নেই, ঠিক আছে? সেই জিনিসগুলো এখন জানার দরকার নেই, তোমরা পরে নিজে থেকেই সেই জিনিসগুলো বুঝে যেতে পারবে, বুঝে নেবে, বুঝলে তো? মানে বুঝে যাবে আর কি, আমি যেটা বলতে চাইছি আর কি। বুঝতে পেরে গেছো আশা করি? তো তোমাদের কিন্তু টোটাল কতগুলো হলো, 10 নম্বর পর্যন্ত কিন্তু হয়ে গেছে, তাই তো? এবার 11 নম্বরে একটা টেবিল আছে, যে টেবিলটা তোমরা কোথায় বলো, তোমরা ক্লাস 10-ই তোমরা কিন্তু জানতে সেই টেবিলটা। সেই যে টেবিল আছে ওই টেবিলটাকে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে দিচ্ছি। তো 10 নম্বর ফর্মুলাটা থাকলো ই অবধি, ঠিক আছে? এরপর আমি আলাদা পেজে আমি তোমাদেরকে ওই টেবিলটা এঁকে দিচ্ছি, ঠিক আছে? ওয়েট আ মিনিট। যাই হোক, স্কেল ছিল সেটা আমি পাচ্ছি না এখন, পরে আমি বলবো। যাই হোক, তো 11 নম্বরে তুমি 11 নম্বর এভাবে দিয়ে রাখো, আর আমি টেবিলটা তোমাকে বলি, ঠিক আছে? দেখো, এখানে থাকবে কোণানুপাত, কোণানুপাত, ঠিক আছে? ঠিকঠাক লিখেছি কি? ঠিকঠাকই লিখেছি, কোণানুপাত, এটাকে বলা হচ্ছে কোণানুপাত, ঠিক আছে? এই টেবিলটাকে আমাকে বানাতে হবে। তো দেখো এভাবে হবে, তোমরাও নিজেরাও বানাও, ঠিক আছে? এটা হবে কত? প্রথমে 0 ডিগ্রি, ঠিক আছে? এটা তারপরে আমি বলবো কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি বা π/6 বলা হচ্ছে এটাকে। π/6 কেন বলা হচ্ছে সেটা আমি বলছি তোমাকে, দাঁড়া। তাহলে পাইটা কি জিনিস সেটা আমি তোমাকে বলে দিই। দেখো, পাইটাকে বলা হয় 180 ডিগ্রি। তো পাই যেটা আছে, পাইটা কিন্তু একটা রেডিয়ান হিসেবে আছে, ঠিক আছে? আর একটা জিনিস আমি তোমাকে বলি যে পাই রেডিয়ান, ঠিক আছে, এটা পাশে কোথাও একটা লিখে রাখো তো। পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ। এক সমকোণ সমান সমান কত বলো তো? 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ হলে তাহলে কত হবে? 180 ডিগ্রি। তো এটা তুমি পাশে লিখে রাখো, ঠিক আছে? কারণ কি? কারণ আমি এখানে লিখবো তাই, পাই হিসেবে। তো পাইটাকেও রেডিয়ান হিসেবে লেখা হয়। তো কিভাবে লেখা হয় সেই জিনিসটা আমি তোমাকে এই ছকের মাধ্যমে বলে দিচ্ছি। আর এই ছকটা তোমরা তো আগে থেকেই জানতে, তো অতটা বেশি আমি বলছি না খুলে, ঠিক আছে? আর যদি না জেনে থাকো তাও দেখো, তুমি এমনি বুঝে যাবে। বা এটাকে বলা হচ্ছে π/4। কেন π/4? 4 দিয়ে যদি 180-কে ভাগ করো তুমি, তাহলে কি হবে বলো? তাহলে সেই যে মানটা হবে, ঠিক আছে, সেই মানটা 45 ডিগ্রি হবে। আমাকে 60 ডিগ্রির মানটাও বার করতে হবে। 60 ডিগ্রি বা কি বলছে এটাকে বলো, π/3। এটা 90 ডিগ্রি বা কত, 2 বলা হয়। প্রথমেরগুলো ছোট হয়ে গেল। যাই হোক, তোমরা সুন্দরভাবে লিখো। এটা হবে একটা, এটা হবে দুটো, তিনটে, এইভাবে করে, ঠিক আছে?
একটু ভুল হলো, দাঁড়াও আরেকটা করে আমি তাহলে আঁকি। তাহলে এখানে এই যে আর এইটা, ঠিক আছে। দেখো প্রথমে আমি তোমাকে বলছি তুমি সাইন থিটার মান বের করবে, সাইন, ঠিক আছে, সাইন। তো এগুলো হলো কি, এগুলো হলো সব থিটার মান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো তুমি এখানে সাইন থিটাও লিখে নিতে পারো কোণানুপাত, ঠিক আছে, অসুবিধা নেই। তো সাইন থিটা সমান সমান কি, সেই মানগুলো আমি বের করব। তো বলছে থিটার মান যখন 0, ঠিক আছে, থিটার মান যখন 0 তখন সাইন থিটার ভ্যালুটা হবে 0। থিটার মান যখন 30 ডিগ্রি বা π/6, দুটোই একই জিনিস, এটা হলো ডিগ্রিতে আর এটা হলো রেডিয়ানে। তো এই সাইন থিটার ভ্যালুটা সাইন 30 ডিগ্রি সমান সমান হবে 1/2। মনে রাখতে হবে জিনিসগুলো। 45-এর ক্ষেত্রে 1/√2, 60 এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি √3/2, √3/2 হয়ে যাবে। আর 90 ডিগ্রির ক্ষেত্রে হয়ে যাবে কি 1। বুঝে গেছো আশা করছি। এরপরে আমি তোমাকে বলবো যে কসেক থিটাটা কত, এটা কি তুমি চিন্তা করতে পারছো যে কসেক থিটা সমান সমান কি হবে? আমরা কি জানতাম কসেক থিটা সমান সমান কি জানতাম বলো? দাঁড়াও এইগুলোকে আমি মুছে দিই, তাহলে নিচে লিখতে পারবো। দেখো কসেক থিটা সমান সমান আমরা কিন্তু একটু আগেই জানলাম যে সাইন থিটা সমান সমান 1/cosec থিটা, তাই না? একটা ফর্মুলা লিখলাম না, প্রথম যেটা ফর্মুলা, তো এটাই তো ছিল। তো কসেক থিটা মানে কি 1/sin থিটা। তো কসেক থিটা যদি 1/sin থিটা হয়, তাহলে এই যে জিরোটা আছে, ঠিক আছে, এই যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা, এই প্রত্যেকটা ভ্যালু কি হবে, অপোজিট ভ্যালুগুলো হয়ে যাবে, মানে 1/, এই ভ্যালুগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তুমি ভাবো। আমি কি করি, আমি তোমাকে কসটা নিয়ে তোমাকে আগে লিখে দিই, ঠিক আছে, যে cos 0 ডিগ্রি সমান সমান কত। তো cos 0 ডিগ্রি সমান সমান কী হবে সেটা তোমাকে বলি। তো সেটা কীভাবে তুমি মানে মনে রাখবে, আসলে ছকটা পুরোপুরি তোমাকে মনে রাখতে হবে। সো এনিওয়ে তুমি কী করতে পারো, এখান থেকে বুঝতে পারো। দেখো cos থিটা মানে cos 0 ডিগ্রি সমান সমান কী জানো, এই যে 1 আছে, এই যে সাইনের যে পুরো আমি যে সিকোয়েন্সটা লিখলাম না প্রথমে, তো এটাকে আমি উল্টো করে লিখে দেবো। উল্টো করে তার মানে কি, এখানে 1 লিখে দিলাম, এখানে 3/2 লিখে দিলাম। কোথা থেকে আসছে বুঝতে পারছো তো? পেছন দিক থেকে শুরু করেছি আমি লিখতে, হ্যাঁ। ঠিক এটা মাঝখানে একই থাকবে 1/√2, তারপরে এটা যেটা 1/2 আছে সেটা চলে আসবে, তারপরে এখানে 0 চলে আসবে, বুঝতে পারছো তো? সাইন থিটা সমান সমান তুমি যদি জেনে নাও, তাহলে তোমার সবগুলোই কিন্তু কস থিটাগুলো তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। মানে তোমাকে আলাদা করে সেটা মনে করতে হবে না, বুঝলে? তো সেক থিটা সমান সমান কি তাহলে বলো? তাহলে তোমরা যদি চিন্তা ভাবনা করতে পারো যে সেক থিটা সমান সমান তাহলে কি, সেক থিটা নিয়ে আমরা কিন্তু একটু আগেই ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলা যেটা ছিল সেটা কিন্তু পড়লাম, যে কস থিটা সমান সমান সেক থিটা। তার মানে সেক থিটা সমান সমান কি 1/cos থিটা, রাইট অর রং? অবশ্যই রাইট। তো সেক থিটা সমান সমান কি তোমরা কিন্তু চিন্তা করো, তাহলে কি এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে 1/, এই ভ্যালুগুলো বসিয়ে দিলেই তাহলে পরের ভ্যালুগুলো যত আছে সব চলে আসবে। ঠিক তেমনই আমি তোমাকে তাহলে প্রথমে আগে ট্যান থিটাটা বলেছি। ট্যান থিটার সমান সমান কি, ট্যান থিটার যেটা টেবিল আছে সেটা হবে 0-র ক্ষেত্রে 0। তার মানে কি, যদি মনে করতে যাও তাহলে হচ্ছে 0/1, কারণ ট্যান থিটা সমান সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান সমান আমরা জানলাম যে সাইন থিটা বাই কস থিটা, 3 নাম্বার ফর্মুলা, ঠিক আছে, এটা 11 নম্বর চলছে। সো ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা মানে হলো কি সাইন বাই কস। তার মানে কি এখানে 0 প্রথমের ক্ষেত্রে হবে যে ট্যান 0 ডিগ্রি, সরি 0 ডিগ্রি সমান সমান হবে 0/1, কারণ সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, ঠিক আছে কি না? সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি ভেঙে দিলে এটা হবে। তো 0/1 সমান কি 0, তো সেই কারণে আমি এখানে 0 বসিয়ে দিতে পারলাম, বুঝতে পেরেছো? তো এইভাবে করে জিনিসগুলোকে মনে রাখতে হবে, একটু মাথার মধ্যে একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, তাহলে তুমি রাজা, মানে একটা মুখস্থ করলে বাকি তুমি সব নিজে থেকে এমনি বলে দিতে পারবে, বুঝতে পারলো তো? ঠিক তেমনই আমরা কি করলাম যে পরেরটার ক্ষেত্রে কি করলাম, আমরা সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাবো টেন 30 ডিগ্রি। আর টেন 30 ডিগ্রি যদি হয় তাহলে এখান থেকে যেটা উঠে আসবে সেটা হলো কি 1/, কি √3,
কী করে আসছে বুঝতে পারছো ব্যাপারটা? দাঁড়াও একটু বলে দিতে বলে, একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিলে না এই ছকটাকে তোমাকে আর আলাদা করে আর মুখস্থ করতে হবে না। খুব সুন্দর টেকনিকগুলোকে একটু টেকনিক্যালিটি একটু হ্যান্ডেল করবে জিনিসগুলো, তাহলে মুখস্থ বিদ্যা এখানে আর কাজে লাগবে না, মানে কাজে লাগাতে হবে না, অত কষ্ট কষ্ট করতে হবে না তোমাকে আর কি। সো দেখো ট্যান থিটা, ট্যান থিটা সরি ট্যান থিটা মানে আমি থিটার মানটা নিয়েছি ট্যান অফ 30 ডিগ্রি, তার মানে কি সাইন অফ 30 ডিগ্রি বাই কস অফ 30 ডিগ্রি। এবার কস অফ 30 সাইন 30 ডিগ্রি সমান সমান কত বলো? সাইন 30 ডিগ্রি সমান সমান হলো 1/, কত বলো? 2, সরি 1/2, তার নিচে হচ্ছে 3/2, তার মানে কি 1/2 ডিভাইডেড, আমি যদি নিচেটা উপরে নিয়ে আসি তাহলে চেঞ্জ হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে, 2 কেটে গিয়ে হয়ে যাবে 1/√3, বসালাম তো 1/√3। হ্যাঁ ঠিক তেমনই তাহলে cos 45 ডিগ্রি সমান সমান কি চলে আসবে 1, তার মানে 1/√2 1/√2 দুজনই কেটে যাবে। ঠিক তেমনই 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, 2 নিচে কেটে যাবে আর ওখানে শুধুমাত্র √3 পড়ে থাকবে, বুঝতে পারলে? এবার হলো আসল জিনিস যে tan 90 ডিগ্রি সমান সমান কি? tan 90 ডিগ্রি সমান সমান আমি যদি ফর্মুলায় বসাই তাহলে সেটা হবে সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি, আর সেটা যদি বসাই, সেটা যদি বলি তাহলে সেটা হবে 1/0। এখন জিরো যদি নিচে থাকে, এই জিনিসটা খুব ভাইটাল একটা জিনিস, জিরো যদি নিচে থাকে তাহলে সেটার মানটা বের করা সম্ভব নয়, সেটার মানটা বের করা সম্ভব নয়, সেটা হয়ে যায় ইনফিনিটি, বুঝলে? বা অসংজ্ঞাত বলা হয় এটাকে, অসংজ্ঞাত। খুব সুন্দর জিনিসটা, অসংজ্ঞাত, তার মানে কি এটার মানটা আমরা পার্টিকুলারলি কিছু বলতে পারবো না, যে কোনো কিছু হতে পারে। এভাবেই সাইন tan 90 ডিগ্রি কাজ করে। তো tan 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা তাহলে এখানে লিখে রাখি অসংজ্ঞাত, অসংজ্ঞাত। কেউ যদি ইনফিনিটিও লিখে রাখে, ঠিক আছে, এভাবে করে ইনফিনিটিও লিখে রাখে কোনো ব্যাপার নয়, তো ইনফিনিটি লিখে রাখতে পারো। এবার তাহলে চলো প্রথম থেকে যে কসেক থিটার সমান সমান কত সেটা তাহলে আমরা বের করার চেষ্টা করি। দেখো কসেক থিটার সমান সমান 1/sin থিটা, তার মানে কি সরি কসেক 0 সমান সমান তাহলে কি হবে 1/sin 0, আর sin 0 সমান সমান কি 0, তাহলে কি হচ্ছে এটার মানটা 1/0 চলে আসছে না, 1/0 চলে আসছে না, জিরো যেহেতু নিচে চলে আসছে সেই কারণে এটা আবার হয়ে যাবে অসংজ্ঞাত, ইনফিনিটি। এভাবে করেই মানটাকে বের করতে হয়, ঠিক আছে। 1/2 যদি হয় তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে এটা যদি হয় তাহলে সেটা √2 হয়ে যাবে, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? ঠিক তেমনই এটা 2/√3 হয়ে যাবে, এটা কি হবে 1/1, তার মানে 1ই হয়ে যাবে। ঠিক তেমনই কসেক থিটার ক্ষেত্রে আমরা কি করব, সেক থিটার সমান সমান আমরা জানি 1/cos থিটা, সেই কারণে 1/1 কি হবে, এটা বলো 1 হয়ে যাবে, এটা কি হবে চেঞ্জ হয়ে যাবে 2/√3 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 1/√2টার √2 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে, আর এক্ষেত্রে আবার কিন্তু 1/0 চলে আসছে, দেখতে পাচ্ছ তো 1/0, এই যে cos 90 ডিগ্রি সমান 0 আছে যেহেতু, সে কারণে এটা আবার অসংজ্ঞাত হয়ে যাবে, বোঝা গেছে? ঠিক তেমনই ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি, ট্যানের অপোজিটে থাকে ট্যান থিটা সমান সমান 1/cot থিটা, আর cot থিটা যদি হয় তাহলে এবার আবার দেখো এটা কিন্তু আবার অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো cot থিটাটা অ্যাকচুয়ালি কি হয় বলছি আমি তোমাকে, যে উল্টো দিক থেকে লিখলেও কিন্তু একই জিনিস চলে আসে, মানে একই জিনিস হয়ে যায়, ঠিক আছে। তুমি যদি উল্টো করে লিখো তাহলে চলে আসবে, প্রথমে যেমন ছিল অসংজ্ঞাত, সেই অসংজ্ঞাতটা প্রথমে আসলো, তারপরে √3 আছে √3 চলে আসলো, তারপরে 1 চলে আসলো, তারপরে 1/√3 চলে আসলো, তারপরে 0 চলে গেল, ঠিক আছে। এই যে আমি করলাম না তখন সাইন আর কস অপোজিট করে, তো ঠিক ট্যান থিটা আর কট থিটার ক্ষেত্রে এভাবেই হয়, এছাড়াও ভাগ করেও তুমি এটা বের করতে পারো। তো এই ছকটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ছক, তোমাকে একদিন ধরে এটাকে একটু টেকনিক্যালি আমি যেভাবে বললাম সেভাবেই একটু মনে রাখার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, ঠিক আছে। খুব সহজ একটা ছক। এখন তোমাদের এন্টারটেইন করার জন্য আমি কিন্তু তোমাকে একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে কি হবে তোমার একটু মনোবলটা বাড়বে যে এই ছকটাকে আমরা কিভাবে ইউজ করব, এই ছকটাকে ইউজ করে কিভাবে আমরা অঙ্ক করব, পয়েন্ট টু বি নোটেড, রাইট? চলো একটাই অঙ্ক করব আর তুমি দেখবে তোমার কত মজা লাগছে, ঠিক আছে। চলো তাহলে যাই।
তো আমি তোমাদের জন্য একটা অঙ্ক আমি বেছে রেখেছিলাম, সেই অঙ্কটাকে আমি আগে বের করি, ঠিক আছে। এসএন দিয়ের অঙ্কটা আছে হচ্ছে এইটা। তো চলো তাহলে অঙ্কটা করি। আমি একটাই অঙ্ক করবো, ঠিক আছে, তোমার যেন মানে কি বলো তো হেডেক যেন না লাগে আর কি, মানে অনেক প্রেশার হয়ে গেল, অনেকক্ষণ ধরে পড়ছো, অনেক জিনিস পড়িয়ে দিলাম আমি। তো যাই হোক, একটু তো কষ্ট করতেই হবে, কারণ সায়েন্স নিয়েছো। দেখো কোশ্চেনটা আমি টুকছি। আমি 2 cos² π/3 প্লাস 3/4 sec² অফ π/4 প্লাস 4 sin² π/6 ইজ ইকুয়াল টু cot² π/6। একদম বীজগণিতের মতো অঙ্ক, একদম খুব সহজ অঙ্ক আর ভালো লাগবে। কেন বলছি এবার দেখো। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হিসেবে আমরা অঙ্কটাকে করব, ঠিক আছে, তাহলে মজা পাবে তোমরা, ঠিক আছে। এটা হলো কি আনসার শুরু করছি আমি, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান তুমি দেখো 2 অফ cos² π/3 প্লাস 3/4 sec² অফ π/4 প্লাস 4 অফ sin²। তুমি শুধু দেখো, অঙ্কটা করতে হবে না আজকে। দেখো π/3 সমান সমান কি বলো তো? π/3 সমান সমান যদি দেখো আগের ছকে লেখা আছে, তোমরা দেখো কি, দাঁড়াও তাহলে তোমাকে একটা দেখিয়ে দিই আমি π/3টা কি আছে। এখানে দেখতে পাচ্ছ π/3, এই যে এখানে 60 ডিগ্রি ঘরটা দেখতে পাচ্ছ, বা π/3 লেখা আছে। তো 60 ডিগ্রি মানেও সেই একই জিনিস। তো π/3 সমান তোমার প্রথম বোঝার জন্য আমি তোমাকে লিখে দিলাম এখানে 60 ডিগ্রি। ঠিক তেমনই 3/4 চলে আসলো এখানে sec² π/4। π/4 মানে কি বলো? 45 ডিগ্রি। ছকে গিয়ে দেখো, গিয়ে ঠিক পেয়ে যাবে। তেমনই 4 অফ sin² π/6 সমান কত? 30 ডিগ্রি। বুঝেছো? এবার নেক্সট আমি তোমাকে আরও ভাঙিয়ে বলি তাহলে, যে cos² যেটা লেখা আছে সেটা মানে হলো এইটা, বুঝতে পারছো? সেটা মানে হলো এইটা 3/4, এটা হবে sec 45 ডিগ্রি তার স্কোয়ার। এই জিনিসটা বলার ছিল তোমাকে, ভুলে গেছো হয়তো। প্রথমে আমি বলেছিলাম তোমাকে স্কোয়ার মানেটা কি। স্কোয়ার মানে হলো পুরোটার স্কোয়ার, বুঝতে পারলে? এবার চলো এবার ছক থেকে দেখি। 2 থেকে 2 হলো, দুইটা মানে রিমেইন একই থাকলো। তারপরে cos 60 সমান সমান কি সেটা তোমাকে বলতে হবে। এবার চলে আসলো ওই ছকের খেলা। তো cos 60 সমান সমান কি? এই যে দেখো 60-র ঘরে দেখতে পাচ্ছ 60। কসের ক্ষেত্রে কি কস এখানে তাহলে চললো, কসের ঘর হলো এটা। তো এখান থেকে আমরা দেখতে শুরু করবো cos 60। cos 60 মানে হলো কি, তাহলে আলটিমেটলি দাঁড়ালো cos 60 সমান সমান এইটা, বুঝতে পারছো? এই যে 1/2, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলো? 1/2 বসিয়ে দেবো একদম। এভাবেই ফর্মুলা বসিয়ে, এভাবেই ছকটাকে ইউজ করে আমরা কি করব, অঙ্কগুলোকে করব। sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি সমান সমান কত? চলো ছকে। তো sec 45 ডিগ্রি সমান সমান দেখো এখানে কি আছে, √2। তো কি করব, √2 বসিয়ে দিলাম। তারপরে 4 বসালাম। তারপরে এখানে আমরা sin 30 ডিগ্রি যেটার মান আমরা জানি সেটা হলো 1/2। আমি দেখলাম না, মানে আমার তো জানা আছে, তাই না? তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। প্রথমে আগে ছক দেখে দেখে অঙ্কগুলো করব, ঠিক আছে। দেখো তো এখান থেকে তাহলে কি আসবে, 2 × 1/2 পুরো করেই দেখাচ্ছি তোমাকে, প্রথম অঙ্ক যেহেতু 3/4। আর এটা √2টা কি হয়ে যাবে তাহলে, √2 2 হয়ে যাবে তাহলে, তাই না? রুটটা উড়ে যায়, তাহলে এই 2 আর এই 2 কেটে যায়। নেক্সট 4 × 1/4 চলে আসবে তাহলে নিচে, তাই না? এই যে 2। তো দেখো এখান থেকে 2 কেটে গেল, এখান থেকে 2 কাটলে 2 চলে আসলো, 4 আর 4 কেটে গেল। তাহলে কি কি পড়ে থাকলো দেখো তো, 1/2 প্লাস 3/2 প্লাস 1 পড়ে থাকলো। তাহলে এই দুটোকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 4/2 প্লাস 1। এখান থেকে 2 আসলো আর এখানে 1 আছে, তার মানে 3 হয়ে গেল, তাই তো? লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কি পেলাম, 3। এবার দেখো
এবার আমি এখানেই করিয়ে দিই, ঠিক আছে? তোমরা কি করবে, তোমরা নিচে করবে, কিন্তু একদমই পাশে করবে না, আমার একই পেজে দেখাবো আমি, সেই কারণে আমি এটা করলাম, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইড সমান সমান দেখো কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, কট স্কোয়ার পাই বাই 6 সমান সমান কি সেটা তোমাকে বের করতে বলেছে। চলো দেখি তাহলে এটা সমান সমান কি, আগে তোমাকে আমি বলে দিই যে কট স্কোয়ার পাই বাই 6 মানে হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না? তোমার যদি মনে না থাকে তাহলে কি করবে তুমি জানো, এই যে পাই সমান সমান কি বললাম আমি, 180 ডিগ্রি বললাম না, পাই সমান সমান তো 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6 এভাবে করে দেবে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 318, তাই না? 30 পেয়ে গেলে 30 ডিগ্রি হয়ে গেল। তো সেটাকেই আমি কি করলাম, এখানে লিখে দিলাম কট 30 ডিগ্রি, ঠিক আছে? তো কট 30 ডিগ্রি সমান সমান কি, স্কোয়ার, মানে স্কোয়ারটা বাইরে হবে অবশ্যই। নেক্সট চলো তাহলে কট 30 ডিগ্রি, তো ভ্যালুটা কি আছে সেটা আগের পেজ থেকে দেখিনি, ঠিক আছে? এই যে কট 30 ডিগ্রি সমান সমান কি লেখা আছে, √3। চলো তাহলে পরের পেজ দেখো, কট 30 ডিগ্রি সমান সমান আমরা দেখলাম √3, তো √3 এর স্কোয়ার হয়ে গেল তাহলে, আর √3 স্কোয়ার হলে কি, সেটা মানে কি 3 হলো। তো দেখো নিজের চোখে ওই 3 আর এই 3 সমান না, তো কি হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর এখান থেকে আমি কি করতে পারলাম যে এটা আর এটা একই সমান, তো এটাই তো করতে বলেছিল, বুঝলে তো কত সহজ। তো অঙ্কগুলোকে এভাবে করে করতে হবে আর তোমাকে বুঝতে হবে। তো তার জন্য কি করতে হবে, তোমাকে যে 11খানা ফর্মুলা আছে সেটা মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে নেক্সট ক্লাসটাতে দেখবে। আর নেক্সট ক্লাসে আমি কি করব বলো তো, নেক্সট ক্লাসে আমি অঙ্ক করাবো, অনেকগুলো অঙ্ক করাবো, এভাবেই প্র্যাকটিস করাবো যেন তোমাদের একদম পুরো আর মানে কোনো চিন্তাই যেন না থাকে, একদম সব কিছু ক্লিয়ার করে দেবো এক কথায়, ঠিক আছে? সো আজকে আর অঙ্ক টঙ্ক আর কিছু করাবো না, অনেক বড় হয়ে গেল আশা করি, কিন্তু তোমাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে বলেছি জিনিসগুলো, তোমাদের একদমই যেন অসুবিধা না হয় সেই জন্যই বলেছি একমাত্র, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? কেন বলো তো, কমেন্টে জানালে আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের কিভাবে মানে পড়াটাকে আরও ফাস্ট করতে হবে নাকি আরও স্লো করতে হবে, মানে বুঝতে পারছো তো? সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, আমি তো আমার মতো করে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব স্লো স্লো করেই পড়াচ্ছি আমি। এবার তুমি যদি বলো যে না, আমাকে পড়াটাকে আরও ফাস্ট পড়ালে আমি বুঝতে পারবো, স্লো না পড়ালেও হবে, আমি তাও বুঝতে পারছি, তাহলে তুমি আমাকে কমেন্টে জানাবে যেমনই লাগুক, যদি ভালো লাগে তাও জানাবে, যদি খারাপ লাগে তাও জানাবে, যদি মনে হয় একদমই ভালো লাগছে না সেটাও বলবে, ঠিক আছে? সো কমেন্টে আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, কেন, তাহলেই আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবো, বিষয়টা বুঝতে পারছো তো? তাহলেই তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসতে পারবো। আজকে ক্লাস 11-এ শুধু ক্লাস নিয়ে আসছি, এরপরে কি করব, এরপরে ফিজিক্সের ক্লাস নিয়ে চলে আসলাম ধরো, বা কেমিস্ট্রি ক্লাস নিয়ে চলে আসলাম ধরো। তো এভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো যদি তোমরা কি করো, তোমরা চ্যানেলটা অন্যান্য যত তোমাদের ফ্রেন্ডস আছে তাদের সাথে তোমরা যদি শেয়ার করো। জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখো আসল কথা তোমাদেরকে বলি, যদি তোমরা পিডিএফটাকে চাও পিডিএফ হিসেবে, ঠিক আছে? ধরো নোটস তুমি বানাতে পারো নি, ঠিক আছে, তোমরা শুধু দেখেছো লেকচারটা, তো পিডিএফটার জন্য তোমরা কি করো, বা ধরো নোটসগুলোকে তোমরা মেলাবে আর কি, ঠিক আছে? আমি তো বলবো যে সঙ্গে সঙ্গে লিখবে, তো নোটসগুলোকে তোমার যদি চাই তাহলে তুমি কি করো, তুমি টেলিগ্রাম যে অ্যাপ আছে, টেলিগ্রাম অ্যাপ, ঠিক আছে? টেলিগ্রাম যেটা আছে, যারা জানো না, সেটা হলো একটা হোয়াটসঅ্যাপের মতোই জিনিস। তো প্লে স্টোরে গিয়ে তোমরা টেলিগ্রামকে তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ওখানে একটা সার্চ অপশান আছে, ওই সার্চ অপশানে তোমাকে আমাদের যেটা ক্লাসে যেটা কোড নেম আছে, ঠিক আছে, সেটাকে ইউজ করতে হবে। তো কোড নেমটা কি, কোড নেমটা হলো বাথরুম, আমাদের ক্লাসের কোড নেম হলো বাথরুম ক্লাসেস, ঠিক আছে? বাথরুম ক্লাসেস, বাথরুম ক্লাসেস, এই যে এটা আছে, প্রথমে আগে বাথরুম লিখবে এভাবে, তারপর নিচে আন্ডারস্কোর দিবে, আন্ডারস্কোর একটা অপশান আছে দেখবে তোমাদের কিবোর্ডে, তারপর লিখবে ক্লাসেস। তো বাথরুম ক্লাসেস এভাবে তুমি যদি লিখো তাহলে ওখানেই তুমি চ্যানেলটাকে খুঁজে পেয়ে যাবে। ওই চ্যানেলে তোমাকে কী করতে হবে, জয়েন করতে হবে, আর জয়েন করে নিলেই তারপরেই তুমি ওখান থেকে সব পিডিএফ, যত ক্লাস হচ্ছে সব ক্লাসের পিডিএফ তুমি ওখানে পেয়ে যাবে খুব বিন্দাসভাবে, ঠিক আছে?
সেখান থেকে তুমি তোমার নোটসগুলোকে কী করতে পারবে, মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে? সো এই থাকলো আলটিমেট গল্প আজকের। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আর দেখা হচ্ছে তাহলে তোমাদের পরের ক্লাসে। আর পরের ক্লাসে আমি কী করাবো তোমাদেরকে, অঙ্ক অঙ্ক করাবো তোমাদেরকে। ঠিক আছে? অঙ্ক, ম্যাথস, ইংরেজিতে বলে দিলাম। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও। সবাই ভালো থেকো আর বাই, জাস্ট বাই আর কি।